আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, স্পেশালি যারা এইচএসসি 26 ব্যাচ আছো তোমাদের জন্য আমাদের হচ্ছে এফআরবি কোর্স অর্থাৎ ফাইনাল রিভিশন ব্যাচ এবং সম্পূর্ণ ফ্রি সে ব্যাচটা। সেটা আজকে 2 নম্বর লেকচার। অর্থাৎ আজকে 2 নম্বর লেকচারে আমরা আজকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা শেয়ার রেশিও নামে ডাকি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আজকে আমরা 3 টাইম সৃজনশীল সমাধান করবো ইনশাল্লাহ। এর মাধ্যমে পুরো চ্যাপ্টারটাই আমরা শেষ করার চেষ্টা করব। তো আমরা সবাই একটু যুক্ত হব এবং লাইভটা শেয়ার করে দিতে হবে, এটা হচ্ছে মূল কাজ। আর রেসপন্সের উপর ডিপেন্ড করবে আমাদের ক্লাসগুলো কতটুকু মানে গুরুত্ব সহকারে কন্টিনিউ করব। আমরা আগেই বলছি যে পুরো চ্যাপ্টার, পুরো অ্যাকাউন্টিংটা ইনশাল্লাহ আমরা রিভাইজ দিয়ে দিব। আর ইতিমধ্যে যারা যুক্ত হয়েছি সবাই লাইভটা শেয়ার করে দেই। আমরা আজকে এই পুরো চ্যাপ্টারটা শেষ করব সিকিউর জন্য। গতকালকে এমসিকিউর জন্য আমরা পড়ছি। আমরা অলরেডি এই যে স্লাইড থেকে তোমাদেরকে এমসিকিউ পড়ানো হয়েছে, সেই স্লাইডটা তোমাদেরকে শেয়ার করে দিছি। তারপর হচ্ছে একটা হ্যান্ড নোটও শেয়ার করছি, অর্থাৎ যেই হ্যান্ড নোটটা পড়লে এমসিকিউতে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপর হচ্ছে আরেকটা শীট, আমি শীঘ্রই আরেকটা শীট শেয়ার করব, যেখানে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া আছে। যে উদাহরণগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারের আরো কিছু অতিরিক্ত প্রস্তুতি হবে, যে প্রস্তুতির মাধ্যমে তোমার মানে সর্বোচ্চ তুমি কমন পেয়ে যাবে, অর্থাৎ ওই প্রশ্নগুলোর বাইরে তোমার আর কিছু পড়তে হবে না। তবে রেসপন্সের উপর নির্ভর করবে যে তোমরা কেমন স্টুডেন্ট ক্লাস করতেছো। আর সবাই, আমি বলছি যে পুরো কোর্সটা আমি শেষ করে দিব, ঠিক আছে? তো ওই আমি কিন্তু অলরেডি কিন্তু রুটিন দিয়ে দিছি, ফাইনাল রিভিশন ব্যাচের রুটিন কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়েছে। তোমরা রুটিন পেয়ে যাওয়ার কথা, সবাই আমাদের পেজে দিয়ে দিছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পুরো কোর্সটা কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করো, প্রস্তুতি তোমার ভালো হবে। শুধু কিন্তু এমসিকিউ ক্লাস নিচ্ছি না, আমরা কিন্তু সিকিউ ক্লাসও নিচ্ছি তোমাদের। সুতরাং দুই জায়গায় কিন্তু ভালো হবে, ভালো করবে তুমি। নর্মালি তো এমসিকিউ তোমরা আলাদা করে পড়ো না, তো এই জায়গায় ক্লাসগুলো করলে দেখা যাবে যে এমসিকিউ সিকিউ দুই জায়গায় তোমার খুব ভালো একটা প্রস্তুতি তৈরি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও। যদি ক্লাসটা উপভোগ করতে চাও, ক্লাসটা আসলে করতে চাও, তাহলে সবাইকে অনুরোধ করবো লাইভটা যা যা জায়গা থেকে শেয়ার করে দাও, কারণ ক্লাসে উপস্থিতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লাসে উপস্থিতি কম থাকলে কিন্তু পড়তে বা পড়াইতে কোনোটাই ভালো লাগে না। সবাই একটু দ্রুত শেয়ার করে দিই। আচ্ছা, শেয়ার লাভ এক দুইটাই দান। হ্যাঁ, একটু শেয়ার করে দিই, সবাই একটু শেয়ার করে দিই যারা অলরেডি এখন পর্যন্ত যুক্ত হয়েছে। আমরা কিন্তু তিনটা, বারবার বলতেছে যে আমরা এখানে 3টা সৃজনশীল, আমরা প্রত্যেকটা ওয়ান শট ক্লাসে কিন্তু আমরা 3টা করে মানে হচ্ছে সৃজনশীল সমাধান করব, করে কিন্তু আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিই। ওকে, সবাই একটু শেয়ার করে। আর অলরেডি কিন্তু তোমাদের রুটিন পেয়ে যাওয়ার কথা। আমরা যে রুটিন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই রুটিন কিন্তু তোমাদের অলরেডি পেয়ে যাওয়ার কথা। ওই রুটিনে কিন্তু আমরা বলে দিচ্ছি আমরা কোন কোন দিন কোন কোন ক্লাস নেব, ঠিক আছে? সো আজকে আমরা এই যৌথ মূলধনী কোম্পানির এই যে সিকিউ ক্লাসটা নিব ইনশাল্লাহ। এখানে 3টা সৃজনশীল আমরা সমাধান করব এবং 3টা সৃজনশীলের মাধ্যমে আমি চেষ্টা করব যত ধরনের নিয়ম আছে এটা শেষ করে দেওয়ার। একটু একটু সময় নিয়ে যদি আমি একটা কাজ করি তোমাদেরকে, আমি যদি একটু তোমাদেরকে এটা একটু দেখাই দিতে পারতাম যে আসলে আমরা আহ, কি কি পদ্ধতি ফলো করব, বা রুটিনটা অলরেডি তোমরা পাইছো কিনা আমাকে এটা একটু কমেন্টে জানাও তো, তোমরা রুটিনটা পাইছো কিনা।
আমি কিন্তু তোমাদেরকে সিকিউ তারপরে হচ্ছে যে নিয়ম লাগবে জাবেদার শীট থেকে শুরু করে সব শীট কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তোমরা শীটটা পাইছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, আর রুটিনটা পাইছো কিনা, আদার এমসিকিউ রুটিনটা তোমরা পাইছো কিনা, মানে এফআরবি বেচে রুটিন তুমি পাইছো কিনা। আমরা বলছি যে আমরা অলরেডি আজকে থেকে শুরু করে অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত টানা 13টা ক্লাসের রুটিন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 13টা ক্লাস। এবং আমরা প্রতিটা চ্যাপ্টারে, ধরো আমি ব্যাংক সমন্বয় বিবরণী পড়লাম, আমাদের এই ওয়ান শট ক্লাসের সিস্টেমটা কি হবে, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী পড়তেছি, আমরা প্রথমে তার এমসিকিউ পড়বো, ঠিক আছে? এমসিকিউ পড়তে গেলে কি হবে, কিছু রুলস আমরা জেনে যাব, ঠিক আছে? এমসিকিউ পড়তে গেলে কি হবে, কিছু রুলস আমরা শিখে ফেলবো। এই রুলস গুলো শিখে ফেললে তার পরের ক্লাসটা, ঠিক এর পরের ক্লাসটাই হচ্ছে সিকিউ ক্লাস। তখন এই রুলস গুলো আমরা এখানেও আমাদের সিকিউর ক্ষেত্রে কি লাগবে, কাজে লাগবে। আর এই সিকিউ প্রত্যেকটা ওয়ান শুট ক্লাসের, ভালো করে খেয়াল করো, এই যে ওয়ান শুট ক্লাস আমরা করব, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কিন্তু আমরা একটাই সৃজনশীল ক্লাস করব, মানে একাধিক ক্লাস না। কিন্তু এখন একটা ক্লাসে কিভাবে একটা চ্যাপ্টার শেষ হবে, আমরা মনে রাখবো একটা ক্লাসে আমরা কি করব, 3টা করে সৃজনশীল সমাধান করব, 3টা বা 4টা, তাহলে 1.5 ঘন্টার একটা ক্লাস হবে। এই 3টা বা 4টার মধ্যে আমি সকল নিয়ম নিয়ে আসার চেষ্টা করব, বোর্ড স্ট্যান্ডার্ড, মানে বোর্ডে যে সকল প্রশ্নগুলো আসে সেই টাইপের প্রশ্ন। এখন আমি কিন্তু তোমাকে একেবারে 100% কভার করে দিতে পারবো, আমি তোমার 80 to 90% কভার করে দিব। এই 3টা 4টা সৃজনশীল প্রশ্নে দেখবা যে প্রায় 80% তোমার কি হয়ে যাবে, কভার, কিন্তু 90% কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা ক্লাস আমরা কিন্তু প্রতিদিন ক্লাস রাখছি, এখন 13 তারিখ পর্যন্ত টানা ক্লাস, প্রতিদিন ক্লাস। সুতরাং যারা ক্লাসটা দেখবা এটা মনে রাখবা, অ্যাকাউন্টিং আওয়ারে ওয়ান শুট ফাইনাল রিভিশন ব্যাচ এসএসসি 26 স্পেশাল, এইচএসসি 26 এর পাশাপাশি 27 ও বেস্ট ক্লাসগুলো করে কিন্তু তুমি তোমাকে এগিয়ে রাখতে পারো। সুতরাং এটা ডিপেন্ড করতেছে আমি কোর্স ক্লাসগুলো কন্টিনিউ করবো কিনা, এটা ডিপেন্ড করতেছে তোমাদের রেসপন্সের উপরে, ঠিক আছে? আমি এই ক্লাস শেষে এটা একটা বিস্তারিত ভিডিও দিব, রুটিনটা সহ অলরেডি রুটিন দিছি, তোমরা যদি রুটিনটা পাই থাকো ভালো কথা, নাহলে রুটিনটা আমাদের পেজ থেকে নিয়ে নাও। সবাই লাইভটা শেয়ার করে দাও, আমি চাই এইচএসসি 26 ব্যাচের কেউ যেন অ্যাকাউন্টিং এটলিস্ট খারাপ না করে, কোনো টাকার দরকার নাই, একবারে 100% ফ্রিতে পড়াচ্ছে, ঠিক আছে? সুতরাং সবাইকে অনুরোধ করবো লাইভটা যা যা জায়গা থেকে শেয়ার করে দাও, যাতে করে আমরা সবাই এই ক্লাসটা করতে পারি। তো আজকে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা বলি হচ্ছে শেয়ার ইস্যু। যে চ্যাপ্টারটার নাম কি, যে চ্যাপ্টারটার নাম আমরা বলি হচ্ছে শেয়ার, যেটাকে আমরা কি বলি, শেয়ার ইস্যু, ঠিক আছে? তো আমি আসলে তোমাকে নিয়ম পড়ায় সময় নষ্ট করব না, অঙ্কের মধ্যে যে নিয়মগুলো প্রয়োজন সেগুলো আমরা ডিরেক্ট অঙ্কের মধ্যে থেকে আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই ক্লাস, দেরি না করি। তো এই যে যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ শেয়ার ইস্যুর অঙ্ক করতে গেলে তোমার কি কি জিনিস প্রয়োজন, শেয়ার ইস্যুর অঙ্কগুলো যদি তুমি করতে যাও তোমার কি কি জিনিস লাগবে, ঠিক আছে? দেখো খেয়াল করো, প্রত্যেকটা সিকিউ সমাধান করতে গেলে সাধারণত আমরা ক খ গ এই প্রশ্ন, মানে এই ক খ গতে আমরা কি টাইপের প্রশ্ন আসলে পাবো। নর্মালি আমাদের যেটা হয়, ক নাম্বার প্রশ্ন, খেয়াল করো আমাদেরকে কি করতে হবে, ক নাম্বার প্রশ্নে একটু পরে আসতেছে, আপাতত যে দেখি যে আমাকে মূলত পারতে হবে জাবেদা, পারতে হবে কি, পারতে হবে জাবেদা। জাবেদা ভালো করে পারলেই, জাবেদা যদি কেউ এই চ্যাপ্টারে জাবেদা পারে তার 80% শেষ এই চ্যাপ্টার। জাবেদার পর আমাকে একটা খতিয়ান করতে হয়, একটা খতিয়ান সাধারণত কার, ব্যাংক হিসাবে, এগুলো তেমন একটা আসে না, তবে ব্যাংক হিসাবের খতিয়ানটা প্রশ্নে বলুক কিংবা না বলুক এটা কিন্তু আমার করে নিতে হবে আমার সুবিধার্থে। এবং সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। এখন এই যে আর্থিক অবস্থার বিবরণী, এটা দেখে অনেকে ভয় পায়, মনে হয় যে আরে বাবারে ওই আর্থিক অবস্থার বিবরণী কিনা, না, এইখানে আর্থিক অবস্থার বিবরণী আংশিক। আর্থিক অবস্থার বিবরণী আংশিক বলতে বোঝানো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আমরা কি করব, আমরা ওখানে যে বড় পরিসর আর্থিক অবস্থার বিবরণী দেখি সেটা লাগবে না, অল্প কিছু স্পেসিফিক এন্ট্রি যেগুলো আমি বলে দিব ওগুলো মনে রাখলেই তুমি আর্থিক অবস্থার বিবরণী করতে পারবা। সুতরাং তুমি আমার উপর ভরসা রাখো, তুমি কি করবা, আজকে 3টা অঙ্ক যদি তুমি করো তুমি 100% ইনশাল্লাহ কি করতে পারবা, তুমি হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করতে পারবা, এই চ্যাপ্টার তুমি পারবা, ঠিক আছে? ভরসা রাখো। আর যদি এটা শিখতে চাও এবং ক্লাস শেষে স্লাইড গুলো পেতে চাও তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করো, কারণ তুমি বারবার বলতেছি তোমাদের রেসপন্স যত বেশি হবে আমার অ্যাক্টিভিটি তত বেশি থাকবে, তোমাদের জন্য আমি তত বেশি পরিশ্রম করবো, ঠিক আছে? তো সবাই শেয়ার করো যাতে করে সবাই আমাদের সাথে ক্লাসটা করতে পারে। তাহলে এই হচ্ছে আলোচনা। এরপরে আসা হচ্ছে নর্মালি ক নাম্বার প্রশ্নে আমাদের কি কি জিনিস থাকতে পারে। ক নাম্বার প্রশ্নের জন্য আমরা কি কি জিনিস শিখবো, কিভাবে অনুমোদিত মূলধন বের করে। অনুমোদিত মূলধন অলরেডি গতকালকের এমসিকিউ ক্লাসে এগুলো আলোচনা হয়েছে, অনুমোদিত মূলধন। তারপরে আসতে পারে হচ্ছে ইস্যুকৃত মূলধন, কি আসতে পারে, ইস্যুকৃত মূলধন। তারপরে আসতে পারে হচ্ছে বিলিখিত মূলধন, কি আসতে পারে, বিলিখিত মূলধন। তারপরে আসতে পারে হচ্ছে পরিশোধিত মূলধন, কি মূলধন, পরিশোধিত মূলধন, পরিশোধিত মূলধন। এই পরিশোধিত মূলধন একটা নাম আসতে পারে হচ্ছে কি আদায়কৃত মূলধন, কি মূলধন,
আদায়কৃত মূলধন। এখানে তোমাকে বের করতে বলতে পারে হচ্ছে শেয়ার অধিহার। কি বের করতে বলতে পারে? শেয়ার অধিহার। আরেকটা বের করতে বলতে পারে হচ্ছে শেয়ার অবহার। এইগুলা থেকে তুমি ইনশাআল্লাহ একেবারে 99% সময় হচ্ছে ক নাম্বার প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের ক নাম্বার প্রশ্ন এগুলার বাইরে আসবে না। অনুমোদিত, স্বীকৃত, বিলিখিত, পরিশোধিত আর হচ্ছে শেয়ার অধিহার, শেয়ার অবহার। নরমালি এই প্রশ্নগুলো তুমি ক নাম্বারে পেয়ে যাবা। ঠিক আছে, আর এগুলো অলরেডি তোমাদেরকে শিখাই ফেলছে এমসিকিউ ক্লাস। তাহলে এমসিকিউ ক্লাসটা করতে কি লাভটা হয়েছে কথা বুঝতে পারছো? ক নাম্বার প্রশ্ন তোমার ক্লিয়ার, ফাইন। এরপরে আমরা জাবেদা শিখবো। আমরা আসলে জাবেদার যে বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি যে জাবেদা শিখতে গেলে মনে রাখতে হবে এই চ্যাপ্টারে অনেক বেশি জাবেদার দরকার নাই। সর্বোচ্চ তোমাকে 5টা জাবেদা জানলে তুমি এই চ্যাপ্টারে 100% জাবেদা করতে পারো। কয়টা জাবেদা? 5টা জাবেদা। কয়টা জাবেদা লাগবে? 5টা জাবেদা লাগবে। আমি বলতেছি যে যদি একটু খেয়াল করো যে ক নাম্বার প্রশ্ন এগুলো কমন পাই গেলাম, ক নাম্বার প্রশ্নে সাধারণত জাবেদা গুলো আসবে। তাহলে কি কি জাবেদা লাগবে? কয়টা জাবেদা লাগবে? বললাম যে 5টা জাবেদা লাগবে। 5টা জাবেদা কি কি একটু খেয়াল করি। 5টা জাবেদা কি কি একটু খেয়াল করি। আমি বললাম যে আজকের ক্লাসের পরে এই চ্যাপ্টারের বস হবা তুমি, যদি তুমি ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। ঠিক আছে, আচ্ছা তাহলে জাবেদা গুলো কার কার জন্য লাগবে একটু খেয়াল করি। জাবেদা গুলা, প্রথম জাবেদা হচ্ছে কার জন্য লাগবে? আবেদন। শেয়ার ইস্যু করতে গেলে, শেয়ার বিক্রি করতে গেলে তুমি যখন শেয়ার বিক্রির জন্য কি করবা? বিজ্ঞাপন দিবা, তখন মানুষের শেয়ার কেনার জন্য তোমার কাছে আবেদন করবে। তাহলে মনে রাখবা শেয়ার ইস্যু চ্যাপ্টারের একটা জাবেদা ফরজ, সেই জাবেদাটা কি? আবেদনের জাবেদা। তো লোকজন কোথায় আবেদন করবে? ব্যাংকের মাধ্যমে তোমার শেয়ার কেনার জন্য আবেদন করবে। তাহলে ব্যাংকের মাধ্যমে যদি তুমি টাকা পাও তাহলে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট। কি হবে? ব্যাংক হিসাব ডেবিট। আর কার টাকা পাইছো? শেয়ার আবেদনের টাকা। তাই শেয়ার আবেদন কি হয়ে যাবে? শেয়ার আবেদন হয়ে যাবে ক্রেডিট। শেয়ার আবেদন কি হয়ে যাবে? শেয়ার আবেদন হয়ে যাবে ক্রেডিট। তাহলে 1 নম্বর জাবেদা ক্লিয়ার। ব্যাখ্যা বিশ্লেষণ পরে শিখা যাবে, ব্যাখ্যা বিশ্লেষণ পরে জানা যাবে কিংবা শিখা যাবে। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর জাবেদা গেল। 2 নম্বর জাবেদা খেয়াল করো। 2 নম্বর জাবেদা হচ্ছে তুমি বিক্রি করতে চাও ধরো 20টা শেয়ার, মানুষ আবেদন করছে 30 জন তোমার কাছে। 20টা শেয়ার বিক্রি করতে চাও, 30 জন মানুষ তোমার কাছে আবেদন করছে। তাহলে 30 জনকে কিন্তু তুমি শেয়ার দিতে পারবে না, বাকি 10 জনের টাকা ফেরত দিতে হবে। এই জন্য কি করবো আমরা? 2 নম্বর জাবেদা খেয়াল রাখতে হবে। 2 নম্বর জাবেদা কিন্তু বাধ্যতামূলক না। যদি তুমি যা বিক্রি করতে চাও তার থেকে অতিরিক্ত আবেদন পাও, তখন এই অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিতে হবে, তখনই 2 নম্বর জাবেদাটা দিতে হবে, আদারওয়াইজ এটা দেওয়ার দরকার নাই। তাহলে 2 নম্বর জাবেদা কার জন্য হবে? ফেরতের জন্য হবে। তাহলে ফেরতের জাবেদা কি হবে? টাকা পাইছিলাম তাদের টাকা এবার ফেরত দিব। তাহলে এই যে আবেদনের জাবেদা জাস্ট উল্টায় দাও, এটা জাস্ট কি করে দাও? উল্টায় দাও। উল্টে দিলে জাবেদা কি হবে? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হয়ে যাবে ডেবিট, আর ব্যাংক হিসাব কি হয়ে যাবে? ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। শেয়ার আবেদন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো খুবই ইজি জিনিস। আবেদন পাইছি, শেয়ার সংক্রান্ত মনে রাখবা, শেয়ার সংক্রান্ত সকল লেনদেন কিসের মাধ্যমে হবে? ব্যাংকের মাধ্যমে। তাহলে টাকা পাইলেও ব্যাংকের মাধ্যমে পাবো, টাকা দিলেও আমাকে ব্যাংকের মাধ্যমেই পরিশোধ করতে হবে। তাহলে আবেদনের সময় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ফেরতের সময় যাবে কি হবে? উল্টায় যাবে, ব্যাংকে পাইছি ব্যাংকে ফেরত, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। সিম্পল। তাহলে দুইটা জাবেদার মধ্যে বাধ্যতামূলক কোনটা? প্রথমটা বাধ্যতামূলক, এটা সবসময় আমাকে দিতে হবে। কিন্তু 2 নম্বর জাবেদাটা সবসময় দেওয়ার প্রয়োজন হবে না। অতিরিক্ত আবেদন পাইলে ফেরত দিব, নাহলে দেওয়ার দরকার নেই। সিম্পল জিনিস। তাহলে এই দুইটা জাবেদা আশা করছি সবাই ক্লিয়ার। তাহলে 2 নম্বর জাবেদা ক্লিয়ার হলে 3 নম্বর জাবেদা কি? 3 নম্বর জাবেদা হচ্ছে মূলধনের স্থানান্তরের জাবেদা। 3 নম্বর জাবেদা কি? মূলধনে স্থানান্তর। মূলধনে স্থানান্তর, অর্থাৎ ব্যাংকে যে টাকা আছে এটাকে আমি কোথায় স্থানান্তর করবো? মূলধনে। সো এই 3 নম্বর জাবেদা 3 প্রকার হইতে পারে। 3 নম্বর জাবেদা কয় প্রকার হইতে পারে? 3 নম্বর জাবেদা হইতে 3 প্রকার। 3 নম্বর জাবেদা কয় প্রকার হইতে পারে? 3 নম্বর জাবেদা হইতে পারে 3 প্রকার। কিভাবে খেয়াল করো। শেয়ার নরমালি আমরা সমহারে বিক্রি করতে পারি, শেয়ার আমরা হচ্ছে অধিহারে বিক্রি করতে পারি, শেয়ার হচ্ছে আমরা অবহারে বিক্রি করতে পারি, অধিহার অবহারে বিক্রি করতে পারি। ক্লিয়ার? তাহলে নরমালি সমহারটা শিখলে এই দুইটা তুমি পারবা। সমহার বুঝলে তুমি অধিহার অবহার ইজিলি বাইরে যাবা। তো তুমি খেয়াল করো কি করতেছো, তুমি শেয়ার আবেদনের টাকাটা কোথায় আছে? ব্যাংকে। ওই ব্যাংক থেকে টাকাটা কোথায় স্থানান্তর করবা? মূলধনে। আচ্ছা বলো মূলধন সবসময় কি হয়? বলো মূলধন সবসময় কি হয়? মূলধন সবসময় ক্রেডিট হয়। তাহলে এটা কোন মূলধন? এটা হচ্ছে শেয়ার মূলধন। তাহলে এই যাবে তার শেয়ার মূলধন কি হবে? শেয়ার মূলধন হবে ক্রেডিট। শেয়ার মূলধন কি হবে? শেয়ার মূলধন হবে ক্রেডিট। আর টাকাটা কিসের টাকা? টাকাটা হচ্ছে শেয়ার আবেদনের টাকা। এই জন্য শেয়ার আবেদন হবে ডেবিট। শেয়ার আবেদন হবে ডেবিট। শেয়ার আবেদন কি হবে? শেয়ার আবেদন হবে ডেবিট। সিম্পল জিনিস না? কারণ আগে যাবে তার শেয়ার আবেদন কোন দিকে ছিল? দেখো শেয়ার আবেদন কি ছিল? ক্রেডিট। তো এই শেয়ার আবেদনের টাকাটা কোথায় স্থানান্তর করতেছি? মূলধনে স্থানান্তর করতেছি। এই জন্য কি হয়ে গেল? এটা হয়ে গেল ডেবিট। আর মূলধনে স্থানান্তর করার কারণে মূলধন বাড়তেছে, তো মূলধন বাড়লে মূলধন হবে ক্রেডিট। সিম্পল, শেষ। তাহলে যদি আমার শেয়ারটা সমহারে বিক্রি করি, 10 টাকা শেয়ার 10 টাকা বিক্রি করছি, 100 টাকা শেয়ার 100 টাকা বিক্রি করছি,
যদি এমন সমহারে বিক্রি করি তাহলে 3 নাম্বার মূলধন স্থানান্তর যাবে। এটা এই জাবেদা কিন্তু বাধ্যতামূলক, এটা কিন্তু বাধ্যতামূলক, এই জাবেদা তোমাকে দিতেই হবে। তাহলে এই জাবেদা দিতেই হবে, তাহলে আবেদনের জাবেদা তো বাধ্যতামূলক আর এই জাবেদাটা হচ্ছে বাধ্যতামূলক। ক্লিয়ার? তাহলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এখন প্রশ্ন হলো স্যার সমহার হইলে এটা দিব, বুঝলাম, কিন্তু যদি অধিহারে হয় তাহলে আমি কি করব? অধিহার হইলে কি জাবেদা দিব? খেয়াল করতে হবে, অধিহার হইলেও এই জাবেদাটা হুবহু হবে, মানে শেয়ার আবেদন ডেবিট হবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে। অধিহার মানে বেশি নেই, ওটা মূলধন জাতীয় প্রাপ্তি, এটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। আর অবহার মানে অলিক সম্পদ, ভুয়া সম্পদ, তাহলে এটা কোন দিকে যাবে? অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। তার মানে হচ্ছে এই, যদি অঙ্কটা অধিহারের হয় তখন জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, কারণ অধিহার ক্রেডিট হবে। আচ্ছা যদি অঙ্কটা অবহারে হয় তাহলে জাবেদা কি হবে? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অবহার ডেবিট, কারণ শেয়ার অবহার ডেবিট দিকে যায় সম্পদ। তাহলে শেয়ার অবহার ডেবিট হচ্ছে কি শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আর এখানে কি হবে? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। এখানে তো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট হয়ে গেল। ঠিক আছে? জাবেদা পারবা না কেন তুমি? জাস্ট বুঝার চেষ্টা করো, ঠিক আছে? বুঝলে ঘটনা ক্লিয়ার। এখন আসো 4 নাম্বার জাবেদা। 4 নাম্বার জাবেদাটাও বাধ্যতামূলক নয়, তাহলে বাধ্যতামূলক জাবেদা কোনটা? 1 নাম্বার আর 3 নাম্বার। তার 4 নাম্বার জাবেদা কি? খরচ। তুমি যখন শেয়ার বিক্রি করতে যাবা তোমার কিছু খরচ হবে না, এই খরচটার নাম হচ্ছে ইস্যু খরচ। এই খরচটার নাম কি? ইস্যু খরচ। শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ, অর্থাৎ নতুন করে শেয়ার বিক্রি করতে গেলে কিছু খরচ হয়, সেটাকে ইস্যু খরচ বলা হয়। ফাইন। তাহলে এই যে ইস্যু খরচ, তাহলে এটার খরচ তো কিসের মাধ্যমে পরিশোধ করতে হবে? ব্যাংকের মাধ্যমে, কারণ ব্যাংক শেয়ার রিলেটেড সকল কাজ ব্যাংকের মাধ্যমে হবে। টাকা পাইলেও ব্যাংক, টাকা দিলেও ব্যাংক। ঠিক আছে? আচ্ছা এবার আসা হচ্ছে তাহলে তোমার ঘটনা কি? তাহলে টাকা যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে তাহলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। কি হয়ে যাবে? ব্যাংক হিসাব ক্রেডিট। আর কি খরচ? ওই খরচ হয়ে যাবে ডেবিট। তাহলে যে খরচই হোক না কেন, খরচটা যেই নামেই হোক না কেন, এটা হইতে পারে ব্যাংক চার্জ, এটা হইতে পারে শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি, যাই হোক ওটা ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। সিম্পল জিনিস। তাহলে খরচ হইলে না জাবেদা হইতো, নাহলে কি এটা হবে? হবে না। তাহলে টোটাল জাবেদা শিখালাম তোমার কয়টা? 4টা। 4টার মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে 2টা, একটা হচ্ছে আবেদন পাইবা, একটা হচ্ছে মূলধনে স্থানান্তর করবা। অতিরিক্ত আবেদন পাইলে ফেরত দিতে হবে, তাহলে 2 নাম্বার জাবেদা হবে। আর শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ থাকলে 4 নাম্বার জাবেদা দিতে হবে, নয়তো দেওয়ার দরকার নাই। তাহলে আমার ম্যান্ডেটরি জাবেদা হচ্ছে 2টা, হইতে পারে 4টা। আরেকটা জাবেদা হইতে পারে, সেটা আমরা ম্যাথের মধ্যে শিখবো। অনেক সময় শেয়ারের বিনিময়ে তুমি কি কিনবা? সম্পদ কিনবা। যদি শেয়ারের বিনিময়ে তুমি সম্পদ কিনো তাহলে মানে হচ্ছে শেয়ারের বিনিময়ে সম্পদ নেওয়া, এটা বিনিময় বলে। সো ওইটার ক্ষেত্রে একটা জাবেদা দিতে হয়, সেটা আমরা অঙ্ক থেকে শিখবো। তাহলে এখন পর্যন্ত বলো একেবারে সংক্ষেপে আমি চেষ্টা করলাম জাবেদাগুলো বুঝাই দেওয়া, ক নম্বর প্রশ্ন কি আসে সেটা বুঝাই দেওয়া। এতটুকু বুঝা গেলে বাকি কাজ তো আমার কাছে একেবারেই ইজি। তোমরা যদি খালি, আমি কথা দিচ্ছি, শুধু যদি খালি অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভলি ক্লাস করো, আজকের সংখ্যাটা এখনো 20, আমি চাই এটা কমপক্ষে 500 জনে গিয়ে ঠেকুক। আমি চাই কমপক্ষে 500 স্টুডেন্ট হিসাব বিজ্ঞানে ভালো করুক, যারা আসলে কোথাও পড়তে পারছে না টাকার জন্য, বা বাসায় টিচার রাখতে পারতেছে না, অনলাইনে কোনো কোর্সে পড়তে পারতেছে না, তারা যদি খালি, আমি কথা দিচ্ছি, ক্লাসগুলো করে হিসাব বিজ্ঞান বিষয়ে তার কোনো ধরনের ভয়ভীতি ইনশাল্লাহ থাকবে না। পরীক্ষা হলে যাওয়ার আগে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা দিতে যাবা। এতটুকু ক্লিয়ার হয়ে থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, এবং আমি অনুরোধ করবো সবাই একটা করে শেয়ার করো, কারণ তোমাদের রেসপন্স যদি দিনকে দিন বৃদ্ধি পায়, আমি বললাম যে এই 2 থেকে আড়াইটা মাস আমি তোমাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করবো। একেবারেই কমিটমেন্ট দিলাম যে ইনশাল্লাহ আমি সর্বোচ্চটা করবো। এটা তোমাদের কল্পনার বাইরে। তুমি একটা বাসা টিচার রাখলে যেভাবে তোমাকে ধরে ধরে পড়াইতো, আমি সেই কাজটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দিই। দ্রুত 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 সবার রেসপন্স চাই, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? দুঃখজনক ব্যাপার হলো একজনও শেয়ার করো নাই, মানে এতজন ক্লাসটা করতেছো কিন্তু কেউই শেয়ার করো নাই। তোমাদের জন্য এলাকায় বিদ্যুৎ নেই। আচ্ছা মাহি, 4 নাম্বারটা আবার বুঝান দেন। জি স্যার ক্লিয়ার। 4 নাম্বার কি বললাম? খরচ। আমার যে কোনো খরচ আছে, ধরো আমার বেতন দেওয়া লাগে, বেতন দেওয়া লাগে না, তো বেতন একটা খরচ, বেতন ডেবিট করি, ব্যাংক হিসাব ক্রিয়েট করি। ঠিক একইভাবে ধরো এখানে শেয়ার বিক্রি করতে গেলে শেয়ার দালালকে কমিশন দিতে হবে, শেয়ার অবলেখা করে কমিশন দেওয়া লাগবে, ব্যাংক চার্জ লাগবে, এগুলো তো খরচ। এই খরচগুলো কিসের মাধ্যমে পরিশোধ করো? ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আর কি হবে? শেয়ার যেই খরচটা করছো সেই খরচটা হবে ডেবিট, অর্থাৎ খরচের নাম হবে, এখানে ব্যাংক চার্জ হবে, শেয়ার অবলেখকের কমিশন হবে, শেয়ার দালালের দস্তির হবে। এরকম সবাই কিন্তু শেয়ার করো না। এই যে অনেকে কমেন্ট করতেছো বা ক্লাসে আসো, শেয়ার করছে মাত্র 6টার মধ্যে আমি নিজে 7টা শেয়ার করছি, আমার বিভিন্ন গ্রুপে আমি শেয়ার করছি। সুতরাং তোমাদের রেসপন্স কম হলে আমি শুধু শুধু এত পরিশ্রমটা কেন করতে যাও? ঠিক আছে?
আবার আমার এক স্টুডেন্ট কষ্ট করে আমাকে স্লাইড গুলো রেডি করতে হেল্প করে, ঠিক আছে। সবাই মিলে পরিশ্রম করার চেষ্টা করছি যেন তোমরা আসলে ভালো করে, আর অ্যাকাউন্টিং আমার জন্য তোমাদের এই ভালো করার ক্ষেত্রে যেন আসলে কি রাখতে পারে, একটু ভূমিকা রাখতে পারে, সেই জন্য, ঠিক আছে। সুতরাং সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। যাই হোক, তাহলে আমরা আর কথা না বাড়াই, তাহলে আমরা ঘটনা কি, আমরা বলছি কি কি জিনিস লাগবে। তাহলে আমাদের অঙ্ক করতে কি লাগবে, জাবেদা লাগবে। আর খতিয়ান তো সহজ জিনিস, জাবেদা পারলে তাকে খতিয়ান করতে সমস্যা হবে না। জাবেদা পারলে খতিয়ান তো আমার জন্য ইজি জিনিস। তাহলে খতিয়ান আমি পারবো, থাকে আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী আমরা অঙ্কের মধ্যে তোমাকে শিখাবো, এখানে বলে লাভ নাই। একেবারে ইজি জিনিস আর্থিক বিবরণীটা, একটা অঙ্ক থেকে শিখবো, ইনশাল্লাহ সব অঙ্কে তুমি আর্থিক বিবরণী করতে পারবা, ঠিক আছে। আর আমি শীট দিয়ে দিব, এই যে জাবেদা গুলো আছে না, এই জাবেদা গুলা, খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী, তিনটা চার্ট আমি শেয়ার করে দিব। ওখানে যা আছে ওইগুলো ফলো করলে তুমি 100% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আর কথা না বাড়াই, আমরা ডিরেক্ট উদাহরণে চলে আসি। ঢাকা বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন, কোথায় আসছে, ঢাকা বোর্ড 2025 সালে আসছে একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা কি রিলেটেড, এটা হচ্ছে অধিহার রিলেটেড। কি রিলেটেড, অধিহার রিলেটেড একটা প্রশ্ন আমরা সমাধান করব। এবং আমরা চেষ্টা করব এখানে কিছু মানে হচ্ছে বেসিক সমস্যা সমাধান করার, মৌলিক জিনিসগুলো শিখার, ঠিক আছে। এই শেয়ার ইস্যুর অঙ্ক সমাধান করার আমার একটা স্টাইল আছে, আমার নিজের একটা স্টাইল আছে। এই যে এত বড় একটা প্রশ্ন দেখতেছো, ক নাম্বার কি চাইছে বলতো, মোট অবহার বা অলেখকের কমিশনের পরিমাণ কত। ওই যে বলছিলাম ক নাম্বার প্রশ্নে সাধারণত এগুলা বলে। তো আমরা এখানে একটা অঙ্কেই তোমাকে আমি ওই যে 8টা 9টা প্রশ্ন দেখাইছি, আমি কিন্তু এগুলা তোমাকে বের করে শিখাবো। প্রত্যেকটা জিনিস এখানে ক নাম্বারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি বলবো যে এই চ্যাপ্টারের অঙ্কটা সমাধান করা আছে, আগে এই প্রশ্নটাকে আমি শর্টকাট করব। কি করব, শর্টকাট। এই প্রশ্নটাকে আমি শর্টকাট করে ফেলবো। এবং কথা দিচ্ছি, কেউ যদি এই প্রশ্নটার শর্টকাটটা রেডি করতে পারো, আমার মতো করে যদি শর্টকাটটা রেডি করতে পারো, জাবেদার টাকা বসানোটাই সবার জন্য চ্যালেঞ্জ। জাবেদা তো মুখস্থ অনেকে বসায় ফেলে, তো টাকা বসানোটা অনেকের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তোমার কাছে পানি ভাত মনে হয়, ঠিক আছে। কথা দিচ্ছি, মাথাটা ঠান্ডা রাখো, একবার ফলো করার চেষ্টা করো। আমরা প্রথমেই নরমালি যখন এই অঙ্কটা পড়বো, একেবারে শুরুতে অনুমোদিত মূলধনের বা নিবন্ধিত মূলধনের পরিমাণের কথা বলা থাকবে। মানে নিবন্ধিত বা অনুমোদিত মূলধন মানে হচ্ছে সর্বোচ্চ মূলধন। একটা প্রতিষ্ঠান তার শেয়ার বিক্রি করে সর্বোচ্চ যে পরিমাণে টাকা মার্কেট থেকে উঠাইতে পারবে, এটার নাম হচ্ছে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। এটা কোথায় থাকবে, একেবারে অঙ্কের শুরুতে থাকবে। কারণ অনুমোদন না পাইলে তো তুমি শেয়ার বিক্রি করতে পারবে না, কথা বুঝছো না। তাহলে কি আছে লাইনটা পরে দিতে, আমরা চলো খেয়াল করি। ওকে, দেখো বলছে সুরমা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে। তাহলে এই যে প্রতিটি 10 টাকা মূল্যে, খেয়াল করো এই 10 টাকা কোন টাকা বলতো, এই 10 টাকা হচ্ছে কি, এই 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু, লিখিত মূল্য বা অভিহিত মূল্য বা নামিক মূল্য। গতকালকে একটা এমসিকিউ সমাধান করছিলাম। তাহলে প্রতিটি শেয়ার দাম 10 টাকা। এরকম কতগুলো শেয়ার আছে, 3 লাখ শেয়ার আছে। কয় লাখ শেয়ার আছে, 3 লাখ। তাইলে শেয়ারে বিভক্ত হয়ে 30 লাখ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। তাহলে খেয়াল করো, তাহলে তার অনুমোদিত মূলধন কত, তার অনুমোদিত মূলধন হচ্ছে 30 লাখ টাকা। খুবই সিম্পল জিনিস। তাহলে তার অনুমোদিত শেয়ারের সংখ্যা কত, অনুমোদিত বা নিবন্ধিত শেয়ারের সংখ্যা হচ্ছে 3 লাখ। তার প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু, লিখিত মূল্য কত, 10 টাকা, ঠিক আছে। এখন এই লাইনটা না দিতেও পারতো, এইটা, এই অংশটা নাও দিতে পারতো। এই অংশটা না দিয়ে তোমার কাছে জানতে চাইতে পারতো অনুমোদিত মূলধন কত। আচ্ছা, এটা আমরা পরে শিখবো এইগুলা বের করা। সো এই লাইনটারে আমরা শর্ট করে ফেলবো। এই লাইনটার নাম কি, অনুমোদিত মূলধন না। এই অনুমোদিত মূলধনকে আমরা সংক্ষেপে বলবো অনু। এটাকে আমরা সংক্ষেপে কি বলবো, অনু। সংক্ষেপে কি বলবো, অনু। তাহলে অনুমোদিত মূলধনের প্রত্যেকটা শেয়ারের দাম কত, 10 টাকা। শেয়ারের সংখ্যা কত, 3 লাখ। এই দেখো সংক্ষিপ্ত করে ফেললাম দুইটা লাইনকে। এটা করতে তোমার এখন অনেক সময় লাগতে পারে, বা তুমি যখন শিখে যাবা দেখবা যে খুব ইজিলি তুমি করে ফেলতে পারতেছো। তাহলে অনুমোদিত মূলধনের প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, আর হচ্ছে শেয়ারের সংখ্যা কত, 3 লাখ। বাস শেষ। অনুমোদিত মূলধনের পরে এই যে আমার 3 লাখ শেয়ার আছে, এখান থেকে আমি কিছু শেয়ার বিক্রি করব। আর সবসময় খেয়াল রাখবা, তোমার অনুমোদিত যে শেয়ারের সংখ্যা আছে, বিক্রির পরিমাণটা সবসময় তার চেয়ে কম হবে। কোম্পানি সর্বোচ্চ মূলধনটা প্রথমে বিক্রি করে না, বিপদ আপদের জন্য কিছু অংশ রেখে দেয়। তারপরে তাহলে অনুমোদিত মূলধনের যে অংশটুকু আমি বিক্রি করতে চাই, এগুলো এমসিকিউতে কাজে লাগবে। অনুমোদিত মূলধনের যে অংশটুকু আমি বিক্রি করতে চাই বাজারে, বিক্রি করার জন্য বিবরণপত্র প্রচার করব, সেই অংশটার নাম হচ্ছে ইস্যুকৃত মূলধন। তাহলে এবার অনুমোদনের পরে কি আসবে, ইস্যু। অনুমোদনের পরে কি আসবে, ইস্যু। এখন ইস্যু আমি 3 ভাবে করতে পারি, অধিহার, অবহার, সমাহার। সমাহার মানে 10 টাকা শেয়ার যদি 10 টাকা বিক্রি করি, অধিহার মানে 10 টাকা শেয়ার যদি 11 টাকা বিক্রি করি বা তার চেয়ে বেশি, অবহার মানে হচ্ছে 10 টাকা শেয়ার যদি 10 টাকার চেয়ে কমে বিক্রি করি। তাহলে এটা আমার প্রশ্ন বলে দিবে। যদি অধিহার কিংবা অবহারের কোনো কিছুর কথাই প্রশ্নে বলা না থাকে, তাহলে তোমার ধরে নিতে হবে অঙ্কটা কি হচ্ছে, সমাহার। ক্লিয়ার, ওকে।
এবার বলতেছি কি, খেয়াল করো, কোম্পানি 2 লাখ শেয়ার, কয় লাখ শেয়ার? 2 লাখ শেয়ার, বুঝো, খেয়াল করো। তাহলে কোম্পানি 2 লাখ শেয়ার 10% অবহারে, সিম্পল কথা। আবার এখান থেকে আরেকটা এমসিকিউ মনে করে দিই, শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত পার্সেন্ট? 10%, মনে আছে? গতকালকে পড়েছে। আচ্ছা, তাহলে কোম্পানি তার শেয়ার ছিল, অনুমোদিত শেয়ারের সংখ্যা ছিল কত? 3 লাখ। এই 3 লাখের মধ্যে সে বিক্রি করবে কত? এই 3 লাখের মধ্যে সে কত বিক্রি করবে? এই 3 লাখের মধ্যে বিক্রি করতে চায় 2 লাখ। তাইলে শেয়ারের সংখ্যা কত? শেয়ারের সংখ্যা হচ্ছে 2 লাখ। শেয়ারের সংখ্যা কত? তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে 2 লাখ। বলছে 10% অবহারে। খেয়াল করো, তাহলে শেয়ারের দামটা কি আর 10 টাকা থাকবে? 10 টাকা থাকবে না, 10 টাকার চেয়ে কমে যাবে। অবহার মানেই তো কম, অবহার মানে বাঘটা। শেয়ার অবহার যে কথা, শেয়ার বাঘটা একই কথা। তাহলে 10 টাকার 10% কত? 10 টাকার 10% 1 টাকা। তাইলে 1 টাকা কমে বিক্রি করব। অবহার মানে 1 টাকা কম। এই যে পার্সেন্টেজটা, এই যে অধিহার, অবহার, এগুলো সবসময় কার উপর বের করতে হয়? শেয়ারের যে ফেস ভ্যালু তার উপর বের করতে হয়, শেয়ারের ফেস ভ্যালুর উপর বের করতে হয়। তাহলে 10 টাকার 10% হচ্ছে 1 টাকা। তাহলে 10 টাকা থেকে 1 টাকা চলে গেলে থাকে কয় টাকা? 9 টাকা। তাহলে ইস্যুকৃত শেয়ার মূল মানে হচ্ছে শেয়ারের দাম কত হয়ে যাবে? 9 টাকা। ফেস ভ্যালু ছিল 10 টাকা, বিক্রি করতেছি 9 টাকা। আবার অঙ্কে যদি বলতো 10 টাকা শেয়ারটা 1 টাকা অবহারে বিক্রি করতেছি, তাইলেও আমি বুঝাই দিতাম 10 টাকা শেয়ারটা 9 টাকা বিক্রি করতেছি। পার্সেন্টেজ দিয়ে দিতে পারে, আবার বইলেও দিতে পারে 1 টাকা অবহার। কথা কি বুঝতেছো? আমি কিন্তু বারবার বলছি, প্রশ্ন পড়াবো একটা, নিয়ম বলবো 20টা, ঠিক আছে? তাহলে এভাবেও হতে পারে। ফাইন। এখন আমি বিক্রি করার জন্য বাজারে কি করছি? বিবরণ পত্র প্রচার করছি, বিক্রির উদ্দেশ্যে ইস্যু করা হবে। বিবরণ পত্র প্রচার করছি। বিবরণ পত্র মানে কি? পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রির জন্য সবাইকে আহ্বান করে। কারা করে? পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে বিবরণ পত্র কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন পড়ে না, কারণ তারা তো সদস্যদের বাইরে শেয়ার বিক্রি করতে পারে না, কারণ তাদের শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। আমি কিন্তু অনেক ফাস্ট কথা বলতেছি, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। সমস্যা নাই, এই ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। কারণ আমার ক্লাস হচ্ছে, আমার কথা হচ্ছে, আমি তোমাকে এই চ্যাপ্টারের আজকে শেষ করাই দেবো, এজন্য আমাকে একটু ফাস্ট যাইতে হচ্ছে। ক্লিয়ার? ওকে। তাহলে এবার ইস্যু যখন করলাম, আমি যখন বাজারে বিজ্ঞপ্তি দিয়ে দিলাম, ভাই আমি 2 লাখ শেয়ার বিক্রি করবো 9 টাকা করে, মানুষ এবার শেয়ার কেনার জন্য আমার কাছে কি করবে? আবেদন করবে। তাহলে এরপরে আবেদন, তাহলে আবেদনকে এবার বলতেছি আমরা কি? আবে। মানে আবেদনকে সংক্ষেপে বলছে আবে। পুরান ঢাকার ভাষায় বলছে আবে হালাই কচ কি, মানে পুরান ঢাকার ভাষায় আবে দিয়ে একটা বকাঝোকা দেয় আর কি। তাহলে আমরা আবেদনকে সংক্ষেপে কি বলতেছি? আবে। সমস্যা নাই, কি আমরা সবাই কিন্তু আজকের ক্লাস শেষে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন সবাই পারুন, ঠিক আছে? সবাই শুধু শেষ পর্যন্ত থাকলেই হবে। ওকে। তাহলে এবার আবেদন, আমি যদি 9 টাকা করে বিক্রি করতে চাই, তাহলে মানুষকে আমার কাছে 10 টাকা দামে আবেদন করবে? যা বিক্রি করতে চাইবো আবেদনের পরিমাণও ওই দামেই হবে। তাহলে ইস্যুর করে যে দাম, আবেদনের করেও একই দাম। ইস্যুর করে যে দাম, আবেদনের করেও কি হবে? একই দাম হবে। ক্লিয়ার? এবার খেয়াল করো আমি কত টাকা আবেদন পাইছি। এখানে বলতেছে 2,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। সিম্পল জিনিস। আমি বিক্রি করতে চাইছি 2 লাখ, মানুষ আবেদন করছে 2,50,000। মানুষ আবেদন করছে কত? মানুষ আবেদন করছে হচ্ছে 2,50,000। মানে 2,50,000 শেয়ার কেনার জন্য মানুষ আমার কাছে আবেদন করছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, তুমি যে পরিমাণে শেয়ার ইস্যু করতে চাও, তার থেকে বেশি শেয়ার তুমি কখনোই বিক্রি করতে পারবে না। তাহলে কি করতে হবে? যারা অতিরিক্ত আবেদন করছে, যারা বেশি আবেদন করছে, তাদের টাকা যার যার তার টাকা আমাকে ফেরত দিয়ে দিতে হবে। এই জন্য আবেদনের পরের কলামে কি আসতেছে? ফেরত। তাহলে কেউ যদি আমি 2 লাখ আবেদন পাইতাম, তাহলে কি আমার ফেরত দেওয়া লাগতো? লাগতো না। তাহলে ফেরতের বিষয়টা কিন্তু ম্যান্ডেটরি না। যাবে তো সময় বলছি, ফেরতটা কখন লাগবে? যখন অতিরিক্ত আবেদন পাবো। আবার কম আবেদন হইতে পারে। কম আবেদন হলে ঘটনা কি ঘটে? এটা এক্সেপশনাল ম্যাথ। এইটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও আমরা কোন একটা ক্লাসে আমরা শিখে ফেলার চেষ্টা করব। কম আবেদন পাইলে, যতটুকু কম আবেদন পাওয়া যায়, এটা অবলেখক কিনে নেয়। ওকে। আচ্ছা, তাহলে ফেরত। তাহলে ফেরত কি করতে হবে? ফেরত তো আবেদন যেহেতু 9 টাকায় করছে, ফেরত তো 9 টাকায় দিতে হবে। তাহলে এখন আমি কত হাজার শেয়ারের টাকা ফেরত দিব? বিক্রি করতে চাই 2 লাখ, আবেদন পাইছে 2,50,000। তাহলে অতিরিক্ত বা বেশি পাইলাম কত? 50,000। এই 50,000 শেয়ারের টাকা জনগণকে আমাকে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে এখানে কত হাজার শেয়ার হবে? 50,000। সিম্পল জিনিস। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, একবার লাস্ট লাইনে তুমি আসলে খেয়াল করবা। বলছে 2 লাখ শেয়ারের যথারীতি বন্টন করা হয়েছে, অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। এটা নর্মাল কথা, না বললো আমার তাই করতে হবে। এখানে যদি না বলতো আবেদন ফেরত দেওয়া হয়েছে, তাহলে কি তুমি টাকা রাখে দিতে পারতা? না, তোমাকে ফেরত দেওয়াই লাগতো। সর্বশেষ শেয়ার প্রতি 50 পয়সা করে অবলেখককে কি দেওয়া হয়েছে? কমিশন দেওয়া হয়েছে। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা কি করছি? প্রতিটা শেয়ারের জন্য অবলেখককে কি দিচ্ছি? কমিশন দিচ্ছি। তাহলে আমরা সর্বশেষ পয়েন্ট কি অ্যাড করবো? কমিশন। প্রতিটা শেয়ারের বিপরীতে কত? 50 পয়সা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে শেয়ারের সংখ্যা আছে 3 লাখ, আছে 2 লাখ, আছে 2,50,000, আছে 50,000, তাহলে আমরা কত শেয়ারের জন্য
অবলেখককে কমিশন দিবে, খুবই গুরুত্বপূর্ণ। ধরো আমরা আমাদের আপা যে ভারতে পালাই গেছে, আমরা হচ্ছে আপাকে বিয়ে দিয়ে দিব, সাপোজ ধরো আপাকে বিয়ে দেওয়ার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে ধরো ঘটক যারা আছে তারা কি করতেছে, বিয়ে দেখানো শুরু করতেছে বিভিন্ন জায়গা থেকে, ডোনাল্ড ট্রাম্প, পুতিন, মোদি সহ এরকম নানান জনের কি আনতেছে, বিয়ে নিয়ে আসতেছে। এখন এই বিয়ে নিয়ে আসার পরে কি হলো, আমরা বিয়ে একটার পর একটা বিয়ে দেখতেছি কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না, একটার পর একটা বিয়ে দেখতেছি পছন্দ হচ্ছে না। হঠাৎ করে ধরো 99টা বিয়ে দেখার পর 100তম বিয়ে আসলো মুদির কাছ থেকে, তখন আমরা মুদির পছন্দ হইলো, আপার সাথে মুদিকে বিয়ে দিয়ে দিলাম। এখন যে ভদ্রলোকে 100টা বিয়ে আমাকে দেখাইলো, তাকে আমি কয়টা বিয়ের জন্য কমিশন দিব? 99টা বিয়ের জন্য দিব নাকি একটা বিয়ের জন্য দিব? কয়টা বিয়ের জন্য দিব? একটা বিয়ে, কারণ আমরা তো আপারে একটা বিয়ে দিতে চাইছি, 99টা বিয়ে তো দিতে চাই নাই। তাহলে ওই একটা বিয়ের জন্য, অর্থাৎ আমার বুঝতে হবে যে আমার প্রয়োজন কতগুলো শেয়ার আমার বিক্রি করার প্রয়োজন, বা আমি আমার প্রয়োজনটা কোন জায়গায় আটকে আছে, ওই প্রয়োজনের উপরেই তারা কমিশন দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে এখানে ঘটনা কি করছে, তাহলে আমি কত শেয়ার বিক্রি করতে চাই বা বিক্রি করব বা বিক্রি করছি 2 লাখ, অর্থাৎ ইস্যুকৃত শেয়ার। তাহলে কমিশনটা কার উপর দিতে হবে? ইস্যুকৃত শেয়ারের উপর দিতে হবে। এই কনসেপ্টটা দিয়ে কিন্তু আমরা এই ক নাম্বার প্রশ্ন আনসার করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে পুরোটা বুঝতে হবে। আমি এত সময় নিয়ে তোমাকে এটা শিখাইলাম, এর অর্থ হচ্ছে একটাই, দেখবা ম্যাজিকের মতো কাজ করবে বাকি অংশগুলোতে। তুমি যদি এটা বুঝে থাকো, দেখো এখন ম্যাজিক কাজ করবে, ম্যাজিক। আর অনেক কিছু না জানলেও তুমি এই চ্যাপ্টার অঙ্ক বাইরে যাবা, ঠিক আছে? এই পর্যন্ত কি ক্লিয়ার? আমি বুঝাইতে পারলাম, এই শর্টকাটটাকে বুঝাইতে পারলাম, প্রতিটা লাইন ধরে ধরে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে করে কিন্তু এটাকে সংক্ষিপ্ত করছি, ঠিক আছে? সবাই কি শর্টকাটটা ক্লিয়ার? না হইলেও যতটুকু বুঝছো মাথায় রাখো, পরের প্রশ্নে আবার শর্টকাট করব, পরের প্রশ্নে আবার শর্টকাট করব, ধীরে ধীরে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝাইতে পারলাম? আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব, কথা দিলাম ইনশাল্লাহ। আর তোমরা যদি একটু সহযোগিতা করো, তাহলেই কিন্তু ইনশাল্লাহ দেখবা একটা বিপ্লব হবে হিসাব বিজ্ঞানের উপর এবার। ওকে, ডান। সবাই একটু রেসপন্স করি, ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করে ক্লিয়ার। তোমরা কিন্তু অনেকেই ক্লাস করছো, আমি মিনিমাম 20 জন তো ক্লাস করতেছি, তাহলে 20 জন কি লাইভটা শেয়ার করতে পারতেছি না? 20 জন যদি শেয়ার করতো, 20টা শেয়ার হইতো। 20 জন যদি কমেন্টে একজন করেও মেনশন করতো, তাহলে আরো 20 জনের কাছে নোটিফিকেশন যেত। যার যার প্রোফাইল থেকে একটা করে শেয়ার করলে অনেকেই কিন্তু আমাদের ক্লাসে যুক্ত হইতে পারতো। তোমরা বিভিন্ন কলেজের গ্রুপ, তোমরা বিভিন্ন গ্রুপে যুক্ত আছো, পাবলিক গ্রুপ, ওগুলাতে কিন্তু শেয়ার করতে পারো। তাহলে এরকম করলে কিন্তু অনেকেই কিন্তু আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারবে। মানে উপস্থিতি যত বেশি থাকবে, আমি তো বললাম, তোমাদের রেসপন্স যত ভালো থাকবে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, ঠিক আছে? তাহলে অনেকেই বুঝতে পারছি। আর এই এই অনেকে কিন্তু চাকরির পরীক্ষার্থী আছেন, এই প্রশ্নগুলো কিন্তু চাকরির পরীক্ষাও কিন্তু আসে, ঠিক আছে? সুতরাং সবার কাজে লাগবে, সবার কাজে লাগবে, কথা দিচ্ছি। অনেক ভালো করবেন যদি শেষ পর্যন্ত থাকেন। তাহলে এই ঘটনা ঘটে গেছে, শেষ, ঠিক আছে? এখন আমার জাবেদা দিতে গেলে শর্টকাটটা কিভাবে কাজে লাগবে, জাবেদার সিকোয়েন্সটা আমি কিভাবে মনে রাখবো, সবসময় খেয়াল রাখবো। প্রথম জাবেদা হবে কার? প্রথম জাবেদা হবে আবেদনের, এই জন্য আবেদনের নাম্বার করবো 1 নাম্বার। আমরা সবসময় জাবেদা শুরু করবো কি দিয়ে? আবেদনের জাবেদা দিয়ে। 2 নাম্বার জাবেদা দিব কার? ফেরতের। 2 নাম্বার জাবেদা দিব কার? ফেরতের। ওই যে সিরিয়াল করছিলাম, মনে আছে? 3 নাম্বার জাবেদা দিব ইস্যু, এইটা হচ্ছে মূলধনের স্থানান্তর। এই 3 নাম্বার জাবেদাটা কোথেকে আসবে? ইস্যু থেকে, যেটাকে আমরা মূলধনের স্থানান্তর বলি। আর 4 নাম্বার জাবেদা আসবে কার? খরচের জন্য। 4 নাম্বার জাবেদা আসবে কার? খরচের। তাহলে প্রথমটা আবেদনের, পরেরটা ফেরতের, পরেরটা মূলধনের স্থানান্তরের। মূলধনের স্থানান্তরটা কোথেকে আসবে? ইস্যু থেকে। আর 4 নাম্বারটা হচ্ছে খরচ। এইখানে খরচ কি আছে? কমিশন। খরচ কি আছে? কমিশন আছে। তাহলে এই সিরিয়ালটাও আমাকে মনে রাখতে হবে, এই সিরিয়ালটাও আমাকে মনে রাখতে হবেই হবে। আচ্ছা, এখন ঘটনা কি? এখন ঘটনা হচ্ছে এই যে আমাকে কি কি বের করতে হবে, এখানে কি কি জিনিস আমার বের করার প্রয়োজন হবে। এই যে দেখো, অবহার, অবলেখকের কমিশন, এগুলা না আমি যখন জাবেদা শিখাবো তোমার কাছে এগুলো পানিবাদ মনে হবে, মানে এগুলা কিছুই না। মানে জাবেদা করলে এগুলা অটো তুমি বের করা শিখে যাবা, ঠিক আছে? তাহলে আমরা জাবেদা করি, তারপর ক নাম্বার প্রশ্ন তোমাকে জটপট 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 করে করায় ফেলবো, ওকে? আচ্ছা, তারপরেও আমরা সিকোয়েন্সটা এইভাবে দিছি, এখানে ক শিখাবো, খ শিখাবো, গ শিখাবো, এইভাবে। তাহলে আসো, এখান থেকে তোমাকে যদি আমি একটু মেথডটা চেঞ্জ করি পরে, হ্যাঁ? যেমন হচ্ছে এখানে কি আছে? জাবেদা দিতে বলছে। খ নাম্বার প্রশ্নটা আসলাম, ক নাম্বারটা পরে সমাধান করবো। জাবেদা, তাহলে জাবেদা গুলো তো আমরা অলরেডি শিখে ফেলছি। আমরা জাবেদার একটা গড় বানাবো, জাবেদার একটা কি বানাবো? গড় বানাবো। জাবেদার গড়ে নরমালি তারিখ, বিবরণ, খতিয়ান, বিস্তার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা হবে।
তবে এই অঙ্কের মধ্যে জাবেদার গড়ে কোনো কি হবে না, তারিখের গড়টা সবসময় ফাঁকাই থাকবে, কারণ এখানে তো আসলে কোনো তারিখই থাকবে না, কোনো সালের উল্লেখ থাকে না, অঙ্কের কোথাও সাল আছে নাই, সো এই গড়টা ফাঁকা থাকবে। তো নর্মালি আমরা নাম্বারিং করে জাবেদা করবো, আপাতত গড়টার করার সময় নাই, বেসিক জিনিসটা আমাকে শিখতে হবে। তাহলে প্রথম জাবেদা কার জন্য দিব তোমাদের কি মনে আছে? 1 নম্বর জাবেদা কার জন্য দিতে হবে? আবেদনের জন্য। তাহলে আবেদনের জাবেদা কি? আবেদনের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, আর বিস্তারিত বুঝাবো না, এবার ডাইরেক্ট জাবেদা লিখবে। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। দেখো টাকা বসানোটা কত ইজি। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আমরা টাকা পরে বসাবো, জাবেদা লিখে ফেলবো। শেয়ার আবেদন হচ্ছে ক্রেডিট। ওকে, 2 নম্বর জাবেদা কি? 2 নম্বর জাবেদা কার জন্য দেওয়ার কথা ছিল? ফেরতের জন্য। কার জন্য? ফেরত। আচ্ছা, তাহলে ফেরতের জাবেদা কি? এটা উল্টা। তাহলে উল্টাটা কি? শেয়ার আবেদন ডেবিট, আর কি হিসাব ক্রেডিট? শেয়ার মূলধন হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, 3 নম্বর জাবেদা। 3 নম্বর জাবেদা কার জন্য দিতে হয়? মূলধনের স্থানান্তরে। তাহলে মূলধনের স্থানান্তরের সময় 3 ধরনের জাবেদা হয়, সমাহারের জন্য একরকম, অধিহারের জন্য একরকম, অবহারের জন্য একরকম। তাহলে আজকের অঙ্ক কিসে ছিল? অবহারে ছিল। তাহলে অবহার হইলে জাবেদা কি হবে? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার হবে ডেবিট, আর শেয়ার মূলধন হবে ক্রেডিট। ঠিক আছে। 4 নম্বর জাবেদা কার জন্য? কমিশনের জন্য। 4 নম্বর জাবেদা কার? কমিশনের। তাহলে কমিশনের জাবেদা কি? ওই অবলেখকের কমিশন হিসাব হয়ে যাবে ডেবিট, অবলেখকের কমিশন হয়ে যাবে ডেবিট, আর ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট, যেহেতু ব্যাংকের মাধ্যমে দিব। তাহলে প্রথমে আমরা নর্মালি যে টাইপটা শিখছি, যে নিয়মগুলো শিখছি, সবগুলো জাবেদা আমরা এই অঙ্কের মধ্যে পেয়ে গেছি। জাবেদা আমি উড়াদুরা বসাই নিলাম। জাবেদা আমি কি করলাম? উড়াদুরা আমি জাবেদা বসাই নিলাম। এবার আমার কাজ হচ্ছে কি করা? জাবেদায় টাকা বসানো। এবার কি করা? জাবেদা টাকা বসানো। সবার জাবেদা লেখা হয়েছে কিনা বলো? এই 4টা জাবেদা আগে লিখছো কিনা? পরে টাকা বসাবো। আগে জাবেদা লিখবো, পরে টাকা বসাবো। ক্লিয়ার? সবাই জাবেদা লিখছি কিনা? লেখা হইলে কমেন্টে লিখি ডান। 1 অঙ্ক বুঝা গেলে তো ঘটনা শেষ। 3 অঙ্ক লাগবে না তো, একটা অঙ্ক বুঝলেই হবে। একটা অঙ্ক বুঝলে হবে। যদি এই অঙ্কটা অবহারে না হয় অধিহারে হইতো, চেঞ্জ হইতো কি? খালি চেঞ্জ হইতো ওই 3 নাম্বার জাবেদায়। এখানে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট হয়েছে না, অবহারটা বাদ যাইতো, অধিহারটা ক্রেডিট হইতো। জাবেদা হইতো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। আগে সব ঠিক থাকতো। মানে অবহার আর অধিহারের মধ্যে পার্থক্য কোন জায়গায় হইতো? শুধু 3 নাম্বার জাবেদা। তাহলে যে অবহারের জাবেদা অঙ্ক পারবে, তার জন্য অধিহারের অঙ্ক শিখা কি কঠিন কিছু? কঠিন কিছু না। ক্লিয়ার? ডান। ওকে, ডান। সবাই লাইভটাতে অবশ্যই রিঅ্যাক্ট দিব। রিঅ্যাক্ট হয় না, দেখছো? লাইকও দাও না তোমরা যারা ক্লাস করো, সবাই একটু লাইক টাইক তো দাও এটলিস্ট, নাকি? আচ্ছা, এবার টাকা বসাবো। টাকাটা বসাবো কোত্থেকে? টাকাটা বসাবো ওই যে শর্টকাটটা করছে ওইটা থেকে। আচ্ছা, খেয়াল করো, 1 নাম্বার জাবেদা ক্যাশের জন্য দিছিলাম, মনে আছে? 1 নাম্বার জাবেদা দিছিলাম আবেদনের জন্য। তাহলে এবার কি করবো? ওই যে শর্টকাটের মধ্যে এই যে আবেদনের ঘর আছে না, এই দুইটা গুণ করে জাস্ট আবেদনের করে টাকা বসাই দিব। কি করে দাও? এই দুইটা গুণ করে দাও। 9 আর কত? 2,50,000 কি করে দাও? গুণ করে দাও। গুণ করে তুমি আবেদন করে কি করে দাও? টাকা বসায় দাও। কত হবে টাকা বলো দ্রুত? কত হবে টাকা? কত হবে? ওকে, দ্রুত একটু সবাই একটু ক্যালকুলেশন গুলো করার চেষ্টা করি। আচ্ছা, কে কত হবে বলো তো? একটু গুণ করলে 22,50,000। ফাইন, একটু আমার হাতে ক্যালকুলেটর নাই, তোমরা একটু ক্যালকুলেট করে আমাকে বলবা, ঠিক আছে? তাহলে এই দুটা গুণ করে দাও, আবেদনের করে দুইটা গুণ করে দাও, দিয়ে আবেদনের করে টাকা বসাই দাও। তাহলে কি হইলো? আবেদনের করে টাকাটা কিভাবে বসলো? 9 টাকা ইন্টু 2,50,000। ঠিক আছে? 9 ইন্টু 2,50,000 গুণ করলে কত? 22,50,000। 22,50,000। ঠিক আছে? 22,50,000। ঠিক আছে? সবাই একটু চেষ্টা করবা দ্রুত বলার জন্য ক্যালকুলেশন গুলো করে। আচ্ছা, 2 নাম্বার জাবেদা কার জন্য দিছি? ফেরতের। তাহলে ওই যে শর্টকাট বানাইছি, তাহলে এই যে শর্টকাট ফেরত, এটা গুণ করে দাও। ঠিক আছে? এই যে 9 ইন্টু কত? 50,000। তাহলে এখানে হচ্ছে কত? 9 ইন্টু 50,000। তাহলে 5 নং কত? 45।
5 নং 45 আর 4টা শূন্য, তাহলে কত? 4,50,000। দেখো কত ইজি না? আমার কি এই প্রশ্ন পড়া লাগতেছে? এই প্রশ্ন কি কোনো প্রয়োজন আছে? প্রশ্ন তো কোনো দরকারই নাই। কারণ কি, আমি কোত্থেকে শিখতেছি? আমি শিখে ফেলতেছি, ওই শর্টকাট থেকে আমি বসাই দিচ্ছি, শেষ। সিম্পল জিনিস। এবার এটা একটু পরে বসাই, আগে এটা শেষ করে ফেলি। অবলেখকের কমিশন, তাহলে এই যে অবলেখকের কমিশনের ঘরে আছে না ঘটনা, এই যে দেখো, জাস্ট এই দুটো কি করে দিলে হবে? গুণ করে দিলে হবে। তাহলে কত? 50 পয়সা করে, মানে কত? 50 পয়সা ইন্টু কত? 2 লাখ। তাহলে 2 লাখের কত? 50 পয়সা ইন্টু 2 লাখ। তাহলে প্রতি শেয়ারে কমিশন দিতে হবে 50 পয়সা, গুণ করলে অ্যান্সার হয়ে যাবে 1 লাখ। ঠিক আছে, শেষ। 1 লাখ হয়ে গেল। তাহলে দেখো, ওই যে ক নাম্বার প্রশ্নে কি ছিল? ক নাম্বার প্রশ্ন ছিল না অবলেখকের কমিশনের পরিমাণ কত? তাহলে অলরেডি পাই গেছি কিনা অবলেখকের কমিশনের পরিমাণ, যে দুটো গুণ করলেই তো হয়। তাহলে ওই যে বললাম না, খ নাম্বার করতে করতে ক নাম্বার হয়ে যাবে। এই যে 50 পয়সা ইন্টু কত? 2 লাখ, গুণ করে দিবা, দেখবা যে অ্যান্সার হয়ে গেছে 1 লাখ, শেষ। তো এটার জন্য আলাদা করে নিয়ম শেখার দরকার নাই তো আমার, ঘটনা আমি এখান থেকে শিখে যাবো। ঠিক আছে, যা শিখতেছি এখান থেকেই হয়ে যাবে। ওকে, তাহলে এবার এই 3 নাম্বার যাবে, টাকা পয়সা দিকে আমরা সবার জীবন শেষ, কিন্তু আজকের পরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, খেয়াল করতে হবে। 3 নাম্বার জাবেদা আমরা কোথা থেকে দিব বলছিলাম? 3 নাম্বার জাবেদা দিব আমরা হচ্ছে ইস্যু থেকে। কোন থেকে? ইস্যু থেকে। 3 নাম্বার জাবেদা কোথা থেকে দিব? ইস্যু থেকে। এই জাবেদা গুলো যেমন আমরা গুণ করে করে বসাই দিছি না, এই 3 নাম্বার জাবেদা আর গুণ করে বসানো যাবে না যখন অধিহার আর অবহার থাকবে। কারণ জাবেদার যদি দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট, তখন তুমি এখান থেকে গুণ করে বসাই দিতে পারবা। অর্থাৎ অঙ্ক যদি সমহারের হইতো তাহলে আমরা এই দুইটা গুণ করে বসাই দিতে পারতাম, কিন্তু অঙ্ক তো সমহারের না, এটা হচ্ছে অধিহার আর অবহার। যখন অঙ্কে পক্ষ একাধিক থাকবে তখন আর তুমি ডিরেক্ট গুণ করে বসাইতে পারবে না, তখন ঘটনা কি খেয়াল করো, সারা জীবন মনে থাকবে। তাহলে যখন আমরা আমরা বুঝতেছি 3 নাম্বার জাবেদা আমরা ইস্যুকৃত অংশটা থেকে দিব, তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? 2 লাখ। আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা অংশের সাথে 2 লাখ গুণ করতে হবে, প্রত্যেকটা অংশের সাথে। তাহলে এখানে হবে 2 লাখ দিয়ে ইন্টু দিলাম, এখানে 2 লাখ দিয়ে ইন্টু দিলাম, এখানে 2 লাখ দিয়ে ইন্টু দিলাম। তার মানে বুঝতেছি যে শেয়ারের সংখ্যাটা সবার জন্য কমন। শেয়ারের সংখ্যাটা সবার জন্য কি হবে? শেয়ারের সংখ্যাটা কিন্তু সবার জন্য কি হবে? কমন হবে। দেখো একটা অঙ্ক বুঝলো কিন্তু মোটামুটি তুমি এই চ্যাপ্টারে সব পেরে যাবা। কিন্তু ম্যারাথন ক্লাস, ওয়ান শট ক্লাস, এই জন্যই নাম দেওয়া হয়েছে। উপস্থিতি ধীরে ধীরে কমে যাচ্ছে, কমে গেলে কিন্তু আমি আমার টার্গেট ফিল আপ করতে পারবো না, এতটুকুতে আমাকে শেষ করতে হবে। আচ্ছা, আর এই একটা অঙ্ক বুঝলেও তুমি এই চ্যাপ্টারের কমপক্ষে আরো 20টা প্রশ্ন সমাধান করতে পারবা। আচ্ছা, অধিহারের পাশাপাশি অবহার, সমহার সবই কিন্তু আমি বলে দিচ্ছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে, খেয়াল করো এখানে কি লেখা আছে দেখো তো, এখানে আছে আবেদন। কি লেখা আছে? আবেদন। তাহলে এখানে আবেদন হইলে একটু খেয়াল করো তো, এই যে নোটটা করছে এখানে আবেদন আছে না, আবেদনের করে শেয়ারের দামটা কত দেখো তো? 9 টাকা না? আবেদন পাইছে কয় টাকা করে? 9 টাকা করে। তার মানে হচ্ছে এবার এখানে আমি এই 2 লাখ রে গুণ করবো কত দ্বারা? 9 দ্বারা। 2 লাখ রে গুণ করবো কত দ্বারা? 9 দ্বারা। ঠিক আছে, আর একটা চিরন্তন জিনিস তোমাকে আমি শিখাই দেই, যেটা সারা জীবন মনে রাখবা, সেটা হচ্ছে কি, যখনই কোনো অঙ্কে তোমাকে মূলধন বের করতে বলবে, এই যে জিনিসটা, এটা যে কোনো মূলধনই হোক না কেন, এটা হোক অনুমোদিত, স্বীকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত, যে কোনো মূলধন তোমাকে যখন ক্যালকুলেট করতে হবে সবসময় গুণ করতে হবে শেয়ারের ফেস ভ্যালু দ্বারা। কি দ্বারা গুণ করতে হবে? শেয়ারের ফেস ভ্যালু, শেয়ারের লিখিত মূল্য, অবিহিত মূল্য, নামিক মূল্য। তাহলে এই অঙ্কের ফেস ভ্যালু কত শেয়ারের? এই অঙ্কের শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে কত টাকা? 10 টাকা। শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। কয় টাকা? 10 টাকা। 10 টাকা, 10 টাকা। তাহলে এই 10 টাকা অর্থাৎ ফেস ভ্যালু যা থাকবে এখানে তা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করতে হবে 10 টাকা দ্বারা। আর এখানে দেখো 10 টাকা 9 টাকার মধ্যে পার্থক্য কত? 1 টাকা। আবার আমরা জানি শেয়ার ওভারের পরিমাণ কয় টাকা? 1 টাকা। তাহলে এখানে 1 টাকা দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে, শেষ। তাহলে আমি কি বুঝাইতে পারলাম ঘটনা কিভাবে গুটাইতে হবে? প্রথমে আমি ইস্যুকৃত শেয়ার থেকে প্রত্যেকটা শেয়ারের সংখ্যা বসাবো, আর শেয়ার মূলধনকে সবসময় ফেস ভ্যালু দ্বারা গুণ করব। আবেদনের টাকা দিয়ে আবেদনকে গুণ করব নোট থেকে। আর হচ্ছে দুইটার পার্থক্য অধিহার বা অবহারের করে বসে যাবে, বা তুমি নিজেও বুঝবা 10 টাকা শেয়ার 9 টাকা বিক্রি করছে, তাহলে অবহার কয় টাকা? 1 টাকা, শেষ। তাহলে 2 আর 1 গুণ করলে কত? 2 লাখ। এখানে 2 লাখ বসাই দাও, সিম্পল জিনিস। আর এখানে 2 লাখের সাথে 10 গুণ করলে হবে 20 লাখ। ঠিক আছে, তাহলে এখানে 20 লাখ হলে উপর হবে 18 লাখ। সিম্পল জিনিস, হয়ে গেল, টাকা বসানো শেষ। তাইলে শেয়ার ওভারটা যে আমি বাইর করলাম, খেয়াল করো তো আমার ক নাম্বার প্রশ্নে কি চাইছিল? এখানে শেয়ার ওভার চাইছিল কিনা? এই যে মোট ওভারের পরিমাণ, এই তো ওভার হয়ে গেল। তাহলে আমার ওভার হয়ে গেল কিনা? ওভার বের করে হয়ে গেল কিনা? যে আমি যত শেয়ার বিক্রি করতে চাই তার সাথে কত টাকা করে ওভার, সেটা গুণ করলে হচ্ছে। তাহলে ওভারের পরিমাণ কত? 2 লাখ। ক নাম্বার প্রশ্ন আবার কি চাইতে পারতো? ক
নাম্বার প্রশ্ন চাইতে পারতো হচ্ছে অনুমোদিত মূলধনের পরিমাণ কত। অনুমোদিত মূলধন কি মূলধন? অনুমোদিত মূলধন, খেয়াল করো, অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন যদি বের করতে বলতো তাহলে কি করতা তুমি? অনুমোদিত শেয়ারের সংখ্যা কত? 3 লাখ, আর গুণ করতা কত দ্বারা? শেয়ারের ফেস ভ্যালু দ্বারা। মূলধন মানে শেয়ারের ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত? 10। তাহলে আনসার হইতো কত? 30 লাখ, শেষ। আনসার হইতো কত? 30 লাখ, শেষ অনুমোদিত মূলধন। এবার যদি বলতো ইস্যুকৃত মূলধন কত? ইস্যুকৃত মূলধন কত? তাহলে আমি কত শেয়ার ইস্যু করতে চাই? 2 লাখ। এই 2 লাখের সাথে গুণ করতা কত? শেয়ারের ফেস ভ্যালু কত? 10। তাহলে আনসার হয়ে যেত 20 লাখ। তাহলে ইস্যুকৃত মূলধন পাই যেতাম। যদি বলতো হচ্ছে বিলিখিত মূলধন কত, সবসময় খেয়াল রাখবা, তুমি যদি এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখতে পারো যে তুমি যে পরিমাণে শেয়ার বিক্রি করতে চাও, আবেদন যদি তার সমান কিংবা তার চেয়ে বেশি হয় তাহলে ইস্যুকৃত মূলধনই হবে বিলিখিত মূলধন। আমি বুঝাতে পারছি পয়েন্টটা কি? আবেদন যদি তার চেয়ে কম হয় তখন কিন্তু ইস্যুকৃত মূলধনকে বিলিখিত মূলধন বলা যাবে না। এগুলো ভিতরের কথাবার্তা, এইদিকে গেলে আবার আলোচনা অন্যদিকে চলে যাবে। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে যদি পরিশোধিত মূলধন সর্বশেষ তোমার কাছে বলে, আদায়কৃত বা পরিশোধিত মূলধন কি, নরমালি আদায়কৃত বা পরিশোধিত মূলধন বের করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে কি পরিমাণে শেয়ার আমি ফাইনালি বিক্রি করলাম। তাহলে এই অঙ্কের মধ্যে আমি কত শেয়ার বিক্রি করছি বলতো? 2 লাখ শেয়ার না? সব মিলে কয় লাখ শেয়ার বিক্রি করছি? 2 লাখ। এই 2 লাখকে যখন শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করতাম পেয়ে যেতাম পরিশোধিত বা আদায়কৃত মূলধন। অনুমোদিত হচ্ছে সর্বোচ্চ, আর পরিশোধিত বা আদায়কৃত হচ্ছে কত পরিমাণে মূলধন আমি আসলে বিক্রি করলাম। শেষ। এই হচ্ছে ক নাম্বারের সকল প্রশ্ন শেষ, আমাদের খ নাম্বারের সকল জাবেদা শেষ। ঠিক আছে, এখন আমাকে বলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? দেখবা যে ইনশাআল্লাহ তুমি কালকে তুমি মানে এটা ক্লাসটা শেষ করার পরে তুমি একটু বই নিয়ে বসো, দেখো যে তুমি আসলে কত কিছু তুমি নিজে নিজেই পারো। ঠিক আছে, এক প্রশ্নে আমি কিন্তু পুরো চ্যাপ্টার কভার করার চেষ্টা করতেছি। আরেকটা অঙ্ক যদি এখানে কোনো রকমে ঢুকানো যাইতো, আর একটু সময় পাওয়া যাইতো, আমি চেষ্টা করতাম, কিন্তু তোমাদের রেসপন্সের কারণে হয়তো বা আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে। এই পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তোমরা যদি এই ক্লাসটা যারা এখন করতেছো কিংবা পরে করবা, আগামীকালকের ক্লাসে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাস। আগামীকালকের ক্লাস কিসের? ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাস। সুতরাং ওই ক্লাসে উপস্থিতি থাকতে হবে আরো বেশি, ওই ক্লাসে উপস্থিতি থাকতে হবে আরো বেশি। প্রত্যেকদিন যদি রেসপন্স বাড়ে আমরা কন্টিনিউ করবো। স্যার একটা অনুরোধ, এমসিকিউ পিডিএফ গুলোর সাথে উত্তর দিয়ে দিন। ওকে, ইনশাল্লাহ, ঠিক আছে। ক্লিয়ার? ডান। এখন এখান থেকে তোমাকে ব্যাংক হিসাবের খতিয়ান করতে হবে। তাইলে দেখো তো এই জাবেদাগুলোর মধ্যে কোথায় কোথায় ব্যাংক হিসাব আছে, কোথায় কোথায় ব্যাংক হিসাব আছে? প্রথমটাই আছে, দ্বিতীয়টাই আছে, তৃতীয়টাই আছে। তাহলে ব্যাংক হিসাবের খতিয়ান, খতিয়ান পারি না এমন কেউ কি আছে এই পৃথিবীতে যে খতিয়ান পারি না? তো খতিয়ানটা আমরা কি করব? চলমান জের ছকে করব। খতিয়ানটা কি করব? চলমান জের ছকে আমরা খতিয়ানটা করব। তাহলে খতিয়ানটা করতে গেলে চলমান জের ছকে আমরা খতিয়ানটা করে নেই। বলছে যে এক অঙ্কে শেষ, এক অঙ্কে খেলা শেষ। তাহলে এটা হচ্ছে জের, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। খতিয়ান করতেছি কার? ব্যাংক হিসাবের। এটা হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর হচ্ছে জাবেদা, বিবরণ টাকা। তো এখানে আমরা তারিখ তো আর দিতে পারতেছি না, তারিখ তো নাই। ওকে, তারিখ দিতে পারতেছি না যেহেতু তারিখ নাই। সো এগুলা ডেট ফেট তোমরা লেখো, এত কিছু আমি লিখতে যাচ্ছি না। তাহলে প্রথম জাবেদা কি আছে খেয়াল করো তো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাবের খতিয়ান যেহেতু করতেছি লিখবো শেয়ার আবেদন। ব্যাংক হিসাবটা যেদিকে আছে টাকা সেদিকে লিখতে হবে, এন্ট্রি সেদিকে লিখতে হবে, মানে টাকা সেদিকে লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? শেয়ার আবেদন। কি লিখবো? শেয়ার আবেদন, কারণ ব্যাংক হিসাবে উল্টা দিকে শেয়ার আবেদন আছে। তাহলে লিখবো হচ্ছে শেয়ার আবেদন। কি লিখবো? শেয়ার আবেদন। আর টাকা বসাবো কোন দিকে? ব্যাংক হিসাব যেদিকে আছে। তাহলে ব্যাংক হিসাব কোন দিকে আছে দেখো তো, যার খতিয়ান করতেছি সে যেদিকে থাকবে টাকা ওই দিকে বসবে। তাহলে টাকা হচ্ছে 22,50,000। তাহলে কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে বসাবো কত? 22,50,000। এই যে ডেবিট দিকে, এটা তো ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে হচ্ছে 22,50,000। এখানে বসাবো কত? 22,50,000। ঠিক আছে, ব্যালেন্সের করে। আচ্ছা, এরপরে দ্বিতীয় জাবেদা। দ্বিতীয় জাবেদা কি আছে? ব্যাংক হিসাব কোন দিকে আছে? ক্রেডিট দিকে। উল্টা দিকে কি আছে? শেয়ার আবেদন। তাহলে আবার লিখবো শেয়ার আবেদন। আবার কি লিখবো? শেয়ার আবেদন। শেয়ার আবেদন, শেয়ার আবেদন। তাহলে এবার কত লিখবো বলো? এবার টাকা লিখবো কত? 4,50,000। কোন দিকে? ক্রেডিট দিকে, 4,50,000। তাহলে উল্টা দিকে যেহেতু গেছে ব্যালেন্স কমে যাবে। আমার ডেবিট ব্যালেন্স ছিল 22,50,000, এখন 4,50,000 কমে গেছে। তাহলে 22 লাখ থেকে 4,50,000 চলে গেলে আমার ব্যালেন্স থাকবে কত হাজার? 18 লাখ। কত থাকবে? 18 লাখ। শেষ। এবার সর্বশেষ জাবেদা, ব্যাংক হিসাব কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। টাকা লিখতো অবলোককের কমিশন, টাকা হচ্ছে কত? 1 লাখ।
তাইলে আমার কি করতে হবে, লিখতে হবে অবলেখকের কমিশন। অবলেখকের কি লিখতে হবে, কমিশন। কোন দিকে লিখবো, ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে টাকা বসাবো কোন দিকে, ক্রেডিট দিকে। কত টাকা, 1 লাখ টাকা। তাহলে 1 লাখ বসাইলে আমার এখানে টাকা থাকবে কত, 17 লাখ। তাহলে আমরা যে ব্যাংক হিসাবের যে খতিয়ান করলাম তার ব্যালেন্স কত, 17 লাখ। আমরা সবসময় খেয়াল রাখবো এই যে ব্যাংক হিসাব করে ব্যাংকের খতিয়ান করে আমরা যে ব্যালেন্সটা পাইছি, এই ব্যালেন্সটার নাম হবে কি, ব্যাংক জমা। এই ব্যালেন্সটার নাম কি হবে, ব্যাংকে জমা। অর্থাৎ সকল প্রকারের টাকা পয়সা দেওয়া নেওয়ার পরে ব্যাংকে আমার জমা আছে 17 লক্ষ টাকা। এটা আমার কোন সম্পদ, এটা আমার চলতি সম্পদ। এটা আর্থিক অবস্থার বিবরণী করতে লাগবে। কোথায় লাগবে, আর্থিক অবস্থার বিবরণী করতে এটা আমার কাজে লাগবে। কথা বুঝতে পারছি, এক অঙ্ক করলে ইনশাল্লাহ সব পারবা। খতিয়ান ক্লিয়ার, খতিয়ান ক্লিয়ার। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী শিখবো, আর্থিক অবস্থার বিবরণী শিখবো এবার। খতিয়ান ক্লিয়ার, খতিয়ান ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার, কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে খতিয়ানের ব্যালেন্স কত, 17 লাখ। খতিয়ানের ব্যালেন্স কত, 17 লাখ। চলো এবার দেখো এই প্রশ্নের গ নাম্বার প্রশ্ন কি বলছে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। কি প্রস্তুত করো, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা কি করে ফেলবো, আমরা একটা ঘর বানাই ফেলবো। দুইটা টাকার ঘর দিয়ে একটা ঘর বানাই ফেললাম। উপরে প্রথমে লিখতে হবে কি, সুরমা, সুরমা কোম্পানি, কোম্পানি লিমিটেড। তারপর কি লিখতে হবে, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এখানে যদি কোনো সাল থাকতো তাহলে আমরা লিখতাম 2018 সালে 31 ডিসেম্বর তারিখের জন্য। সমাপ্ত বছর শব্দ ব্যবহার করা যাবে না। আর্থিক অবস্থার বিবরণীতে কখনো সমাপ্ত বছর শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে প্রথমে কি লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম, তারপরে যে বিবরণী প্রস্তুত করতেছে সেই বিবরণীর নাম। আর্থিক অবস্থার বিবরণী কি লিখলাম, আর্থিক অবস্থার বিবরণী, শেষ। তাহলে আমি বলছি যে এখন আমি যে নিয়মগুলো আলোচনা করব মনে রাখবা, এর বাইরে আর কিছু তোমার লাগবে না আর্থিক অবস্থার বিবরণী করার জন্য। এই চ্যাপ্টারে কিছুই লাগবে না, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। ক্লিয়ার? তাহলে চলো কি লাগবে খেয়াল করো। প্রথমে তুমি কি দিয়ে শুরু করবা, প্রথমে তুমি শুরু করবো হচ্ছে এখানে কি দিবা, সম্পদ সমূহ। কি লিখবো আমরা, সম্পদ সমূহ। কি লিখবো, সম্পদ সমূহ। কি লিখবো, সম্পদ সমূহ। আমরা কি দিয়ে শুরু করব, সম্পদ দিয়ে শুরু করব। ক্লিয়ার? সবাই কি ঘর বানাইছো কিনা? আমি একটু দ্রুত যাচ্ছি কারণ তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে। উপস্থিতি কমে গেলে আসলে ক্লাস করাইতে ভালো লাগবে না। সবাই কি ঘর বানাইছো কিনা? আবার আমার সাথে সাথে না লিখতে পারলে তো বুঝবাও না। ঘর বানাইছো সবাই? সবাই কি ঘর বানাইছো? আর একটু সময় দাও, 10টা মিনিট, আর 10টা মিনিট সময় দাও। ওকে, তাহলে সম্পদ সমূহ। তাহলে শুরু করবো কি দিয়ে, প্রথমে স্থায়ী সম্পদ দিয়ে। কি দিয়ে, স্থায়ী সম্পদ দিয়ে শুরু করবো। কি দিয়ে, স্থায়ী সম্পদ। মনে রাখবা এই স্থায়ী সম্পদ, এই অঙ্কের মধ্যে কোনো স্থায়ী সম্পদ নাই। অর্থাৎ যে অঙ্কটা আমরা করতেছি এখানে কোনো স্থায়ী সম্পদ নাই। তাহলে এই স্থায়ী সম্পদ কখন আসতে পারতো, লিখে রাখো। এই স্থায়ী সম্পদের গড়টা কখন ব্যবহার করবা, যখন শেয়ারের বিনিময়ে কি করবা, বিনিময়ে সম্পদ ক্রয় করতা। যদি শেয়ারের বিনিময়ে তুমি সম্পদ ক্রয় করতা তখনই স্থায়ী সম্পত্তির গড়ে কোন এন্ট্রি আসবে। যেমন শেয়ারের বিনিময়ে তুমি মেশিন কিনতে পারতা, তুমি যন্ত্রপাতি কিনতে পারতা, তুমি দালান কোঠা কিনতে পারতা, তুমি ভূমি কিনতে পারতা। অর্থাৎ কোন শেয়ারের বিনিময়ে যদি কোনো সম্পদ আমি কিনে থাকতাম তাহলে ওই সম্পদটা আমি এখানে বসাইতাম। তাহলে এখানে উদাহরণস্বরূপ আমরা কি লিখে রাখি, মেশিন, ঠিক আছে, বা ভূমি অথবা দালান কোঠা। কিন্তু এটা তো নাই, তো না থাকলে আমরা এখানে ডট ডট দিয়ে রাখি। যেহেতু আমরা বক্সটা পুরোটা শিখতেছি, এই অঙ্কে যেহেতু স্থায়ী সম্পদ না, এটা লিখেরই দরকার নাই। আমি তো বললাম যে আমি এক অঙ্কে তোমার পুরো চ্যাপ্টার শিখাবো, তাই এই জন্য লিখতে হচ্ছে। স্থায়ী সম্পত্তির পরে আমার কি লাগতো, আর কিন্তু নাই, কোনো স্থায়ী সম্পদ নাই, একটাই আসবে স্থায়ী সম্পদ। দেখা যাবে যে ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে নাই, থাকলে লিখবো, না থাকলে নাই। থাকলে সর্বোচ্চ কটা থাকবে, একটাই থাকবে। তাহলে এবার লিখবো আমরা কি সম্পদ, চলতি সম্পদ। এই চলতি সম্পদ সব সময় থাকবে, এই চলতি সম্পদটা সব সময় থাকবে। চলতি সম্পদটা কি, একটাই, সেটা হচ্ছে ব্যাংক জমা অথবা ব্যাংক ব্যালেন্স, যেটাই বলো না কেন। এখন ব্যাংক জমা বা ব্যাংক ব্যালেন্স কই থেকে পাবা, ওই যে কোথায় আমরা যে খতিয়ান করছি ব্যাংক হিসাব, ওই যে 17 লাখ টাকা, ওইটা। তাহলে এখানে বসাই দিব 17 লাখ টাকা। কত, 17 লাখ। এবং আরেক ধরনের সম্পদ আসবে, সেটা আমরা নাম দিব হচ্ছে অসমন্বিত ব্যয়। কি নাম দিব,
অসমন্বিত ব্যয়। এই অসমন্বিত ব্যয় মানে হচ্ছে অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ। অসমন্বিত ব্যয় মানে কি? অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ। এখানে কি কি আসবে? শেয়ার ওভার প্লাস শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। শেয়ার ওভার প্লাস শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ কি কি আসবে? শেয়ার ওভার প্লাস শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। তাহলে এই অঙ্কে শেয়ার ওভার আসিল, লেখো তাহলে শেয়ার ওভার, শেয়ার ওভার। এর বেশি কিন্তু নাই। স্থায়ী সম্পত্তি একটা, চলতি সম্পত্তি একটা। আর অসমন্বিত ব্যয়ের মধ্যে আসতে পারে দুই ধরনের এন্ট্রি, শেয়ার ওভার আর শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। শেয়ার অবলোকন কমিশন, শেয়ার দালালের দস্তুরি, ব্যাংক চার্জ, এগুলা। তাহলে শেয়ার ওভার, তাহলে শেয়ার ওভার কই থেকে পাবো? ওই যে জাবেদা করছি, জাবেদার মধ্যে তো শেয়ার ওভার আছে কয় লাখ? 2 লাখ, ঠিক আছে? তো জাবেদার গোটে 2 লাখ আছে, এই 2 লাখ এনে বসায় দাও। আমরা চাইলে আরেকটা গড়লাম দিয়ে নিতে পারতাম, এখানে যোগ করে এখানে বসাতে পারতাম। আরেকটা আছে কি? শেয়ার অবলেখকের কমিশন আছে না, কমিশন। শেয়ার অবলেখকের কমিশন কত? শেয়ার অবলেখকের কমিশন হচ্ছে 1 লাখ। তাহলে টোটাল যোগ করলে কত হয় দেখো? 17 আর 2 কত? 19, 19 আর 1 কত? 20। তাহলে এই 20 লাখ শেষ। এই 20 লাখ টাকা হচ্ছে আমার মোট সম্পদ। কি শেষ? সম্পদ পাস শেষ। এর বাইরে আর কোনো এন্ট্রি এই চ্যাপ্টারে নাই। সোজা কথা, একেবারে 100% ক্লিয়ার। স্থায়ী সম্পত্তিতে একটা কখন আসবে? যখন শেয়ারের বিনিময় করে সম্পদ কিনবো তখন আসবে। চলতি সম্পত্তিতে ব্যাংক ব্যালেন্স, খতিয়ান করে ওই রেজাল্টটা ওখান থেকে নিয়ে আসবো। আবার তুমি যদি একটু স্মার্ট হও, খতিয়ান না করে এটা আনা যায়, কারণ ওখানে ডেবিট দিকে ছিল একটা এন্ট্রি, ক্রেডিট দিকে ছিল 2টা এন্ট্রি। তাহলে ডেবিট থেকে ক্রেডিট গুলো বিয়োগ করলে হয়, অর্থাৎ 22,50,000 থেকে 4,50,000 আর হচ্ছে কত? 1 লাখ বিয়োগ করলেই হয়। আচ্ছা, যাই হোক। আর এখানে অসমন্বিত ব্যয়ের মধ্যে কি কি যাবে? অসমন্বিত ব্যয়ের মধ্যে যাবে শেয়ার ওভার, অবলেখকের কমিশন, অবলেখকের মানে দালালের দস্তুরি আর ব্যাংক চার্জ, এই আর কিছু না। তাহলে মোট সম্পদ কত হয়ে গেল? 20 লাখ, 17 লাখ, 2 লাখ, 1 লাখ। তাহলে টোটাল মিলে কত লাখ? টোটাল মিলে হচ্ছে 20 লাখ। শেষ। তাহলে আমাকে একটু কমেন্টে সবাই জানান তো সম্পদ পাস পারবেন কিনা। অনেক সময় ভাগ্য ভালো থাকলে শুধু সম্পদ পাসটাই চাইতে পারে, তাহলে এতটুকু করে দিলে ঘটনা শেষ। তাহলে এই অঙ্ক তো আমার এটা নাই, শুধু এই 2টা এন্ট্রি না আমার কাছে আছে। তাহলে এটা না পারার মতো কি আছে? এই চ্যাপ্টারটা খুবই ইজি, খুবই ইজি একটা চ্যাপ্টার। সম্পদ পাসটুকু ক্লিয়ার কিনা সবাই? দ্রুত দ্রুত রেসপন্স করি, সম্পদ পাসটা ক্লিয়ার কিনা? সম্পদ পাসটা ক্লিয়ার কিনা? আমরা 10 মিনিট পড়লে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমি এটার উপরে আরেকটা ক্লাস নিতাম, কিন্তু তোমাদের যে রেসপন্স, সেই রেসপন্স দিয়ে আর এত পরিশ্রম করতে ইচ্ছা করতেছে না। একটা একটা করে ক্লাস করাবো যতটুকু করানো যায়। ওকে, লেখালেখি নিয়ে মারামারি করো না, বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা বলো। আচ্ছা, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও, কোনো সমস্যা নাই। স্ক্রিনশট নিয়ে নাও, দেখা বুঝো, পরে লিখে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। ইচ্ছা ইচ্ছা রেকর্ড তো থাকবে। আমি সাথে সাথে ক্লাসটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ঠিক আছে? ক্লাস শেষ হলে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। তাহলে সম্পদ পাস শেষ। ওকে, ডান। তাহলে সম্পদ পাস যদি শেষ হয়, এবার আমরা কি করব? আমরা হচ্ছে মালিকানা সত্তর পাঁচটা দেখবো না? ওকে, ডান। তাহলে এবার মালিকানা সত্তর পাঁচটা দেখি। তাহলে এখানে আমরা টাইটেল দিব মালিকানা সত্ত্ব ও দায়, ঠিক আছে? সেই মালিকানা সত্ত্ব দায়ের মধ্যে প্রথম আমরা শুরু করবো হচ্ছে অনুমোদিত মূলধন দিয়ে। কি দিয়ে? অনুমোদিত মূলধন দিয়ে। কি দিয়ে? অনুমোদিত মূলধন দিয়ে, ঠিক আছে? এখানে একটু লেখালেখির ব্যাপার আছে, এখানে একটু লেখালেখির ব্যাপার আছে। কি লিখবো খেয়াল করো। লিখতে হবে প্রতিটি শেয়ার 10 টাকা করে এত হাজার শেয়ার। এই লেখাটা একেবারে কমন একটা লেখা, ঠিক আছে? তাহলে এই যে প্রতিটি শেয়ার এত টাকা করে এত হাজার শেয়ার প্রত্যেকে পাইবা, ওই যে একটা নোট করছিল মনে আছে? ওই নোটের যে অনুমোদিত যে অংশটা, এই যে এই যে প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লাখ শেয়ার, প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লাখ শেয়ার, প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লাখ শেয়ার, এইটা আমরা ওখানে বসাই দিব। প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লাখ শেয়ার, ঠিক আছে? তাহলে প্রতিটি শেয়ার কত টাকা করে? প্রতিটি শেয়ার 10 টাকা করে কয় লাখ শেয়ার? 3 লাখ শেয়ার। তাহলে কত হবে? 30 লাখ। কয় লাখ হবে? 30 লাখ। সো 30 লাখ তুমি এখানে বসায় দাও, কিন্তু 30 লাখ বসায় দেওয়ার পর এটা দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিবা।
30 লাখ বসানোর পরে দুইটা দাগ দিয়ে কি করে দিবা, ক্লোজ করে দিবা। ঠিক আছে, এটা আমরা 30 লাখ বসাই দিব। আমরা এই কলামে না বসাই, এটা ফাইনাল কলামে বসাই দিতে পারি, কারণ এটা আমাদের তেমন একটা কোনো কাজ নাই। তাহলে এখানে আমরা 30 লাখ বসাই দিতে পারি এই কলামে। ঠিক আছে, আমরা বলছি এটা 3টা কলাম দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কি করে দিতে হবে, ক্লোজ। কারণ এই অনুমোদিত মূলধন এটা হচ্ছে সুটকেস, এটা সাজায় রাখবো, এটা কোথাও কোনো যোগ বিয়োগে আসবে কিংবা যাবে না। তাহলে এটা লেখা শেষ। এবার একটা জিনিস আমরা একটু খেয়াল করি, আমরা সবসময় খেয়াল রাখবো, এই যে মনে রাখবো, যদি যদি ইস্যুর থেকে বেশি কিংবা কিংবা সমান আবেদন পাওয়া যায়, শর্ত কি, যদি আবেদনের পরিমাণ ইস্যুকৃত শেয়ার, অর্থাৎ আমি যে পরিমাণে শেয়ার বিক্রি করতে চাই তার সমান কিংবা বেশি হয়, তাহলে আমরা ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত এই সবগুলো মূলধনকে একসাথে লিখতে পারবো পরিশোধিত মূলধন। ঠিক আছে, অথবা তুমি এখানে লিখবা ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত। ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত লিখলে হয়, এই 3টা এখানে কমা কমা দিয়ে লিখতে পারবা। আর যদি এই কন্ডিশন মিলে যায় যে আমার আবেদনের পরিমাণ ইস্যুর সমান কিংবা তার চেয়ে বেশি, তখন আমরা এইভাবে এক লাইনে লিখতে পারবো পরিশোধিত বা আদায়কৃত মূলধন। অথবা তোমাদের প্রচলিত গাইড বইগুলোতে দেখবা এই আলাদা আলাদা লিখছে, ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত। ঠিক আছে, তাহলে এইখানেও আমাকে কি করতে হবে, এই সেম লাইনটা লিখতে হবে। কোন লাইনটা লিখতে হবে, সেম লাইন। কি লাইন, প্রতিটি এত টাকা করে করে এত হাজার শেয়ার। এখন স্যার টাকা কত বসাবো, খেয়াল করো, প্রতিটি শেয়ার মনে রাখবা ওই যে মূলধন তো না, তাহলে এখানে শেয়ারের দাম যা, এখানেও তা, এখানে যা, এখানেও তা। অর্থাৎ শেয়ার মূলধনের ক্ষেত্রে সবসময় ফেস ভ্যালু বসাইতে হবে। ফেস ভ্যালু কত ছিল, 10 টাকা ছিল। কত ছিল, 10 টাকা ছিল। আমরা এটা টাইপ 2 তে চলে গেছি, অবহারের অঙ্কতে চলে গেছে। এটা একটু টাইটেল দেওয়া ভুল হয়ে গেছে, দুইটাই অবহার না, অবহার আছে। আচ্ছা, তবে এখানে একটা বিষয় ছিল, এখানে ওই পার্সেন্টেজ ছিল, এটা আমি একটু দেখাই দিব তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, শর্টকাটটা করে দিলে তো অঙ্ক করতে পারবা নাকি, শর্টকাট করা মানেই পুরো অঙ্ক করতে পারবা। তাইলে এখানে আমি পরিশোধিত মূলধনের করে শেয়ারের সংখ্যাটা কত বসাবো, মনে রাখবা যত শেয়ার তুমি বিক্রি করছো, এখানে যত শেয়ার তোমার থেকে চলে গেছে। অনেক সময় আমরা অবলেখকের কমিশন দিব শেয়ারের মাধ্যমে, অর্থাৎ তার শেয়ার দিয়ে কমিশন, মানে শেয়ার দিয়ে দিব কমিশন না দিয়ে। আবার অনেক সময় আমি কি করব, সম্পদ কিনবো শেয়ারের মাধ্যমে। তাহলে ধরো বিক্রি করছি 2 লাখ শেয়ার, আবার 1 লাখ শেয়ার দিয়ে আমি ভূমি কিনছি, তাহলে টোটাল গেছে কয় লাখ শেয়ার আমার কাছ থেকে, 3 লাখ। তখন এখানে বসাতে হবে 3 লাখ। কথা কি বুঝাইতে পারছি? আর এখন আমি টোটালি শেয়ার বিক্রি করছি কয় লাখ, 1 লাখ, মানে 2 লাখ। তাহলে আমি এখানে 2 লাখ শেয়ার বসাই দিই, শেষ। 2 লাখ শেয়ার, প্রতিটি 10 টাকা করে 2 লাখ শেয়ার। পরিশোধিত মূলধনের করে কত কি বসাইতে হবে, কত শেয়ার আলটিমেটলি তোমার কাছ থেকে চলে গেছে। এটা যে কোনো ভাবেই যাক না কেন, বিক্রি করলেও যাবে, আবার কোনো কিছু বিনিময় করলে, সম্পদ কিনলেও যাবে, আবার কমিশন যদি শেয়ারের মাধ্যমে দিই তখনও যাবে। তাহলে খেয়াল রাখতে হবে, এখানে ওই শেয়ারের সংখ্যাটাই বসাইতে হবে যে শেয়ারের সংখ্যাটা আলটিমেটলি আমার কাছ থেকে চলে গেছে। ঠিক আছে, তাহলে কত হবে বলো, যোগ করলে কত হবে, 20 লাখ হবে না, গুণ করলে 20 লাখ। শেষ তো, এখানে তো আর কোনো এন্ট্রি নাই। আরেকটা এন্ট্রি এখানে আছে, আরেকটা এন্ট্রি এখানে লিখতে হবে, সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত নামে একটা ঘর করতে হবে। কি নামে করতে হবে, সঞ্চিতি উদ্বৃত্ত। খেয়াল করো, এখানে আরেকটা টাইটেল হবে সঞ্চিতি উদ্বৃত্ত। কি হবে, সঞ্চিতি উদ্বৃত্ত। এখানে একটা এন্ট্রি আসবে শুধু, সেটা হচ্ছে শেয়ার অধিহার। সেটা কি আসবে, শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার তো আজকের অঙ্কে নাই, থাকলে আমরা শেয়ার অধিহারটা এখানে বসাইতাম। তাহলে এটা আমরা ডিরেক্ট এই কলামে বসাই দিতে পারি। ঠিক আছে, এখানে বসাই দিই ডিরেক্ট 20 লাখ। ঠিক আছে, তাহলে শেয়ার অধিহার থাকলে আমরা এখানে লিখবো সঞ্চিতি উদ্বৃত্ত। কি লিখবো, সঞ্চিতি উদ্বৃত্ত। কি লিখবো, সঞ্চিতি ও উদ্বৃত্ত। ঠিক আছে, এর বাইরে কিছু না। তাহলে নাই যেহেতু, তাহলে এখানে কয় লাখ হবে, 20 লাখ। তাহলে এটার নাম কি দিব, এটার নাম দিব মোট মালিকানা সত্ত্ব ও দায়। এটার নাম কি হবে, মোট মালিকানা সত্ত্ব ও দায়। আমাদের অঙ্ক শেষ, মোট মালিকানা সত্ত্ব ও দায়। দেখো এখানে 20 লাখ, আমাদের মোট সম্পদ বের হয়েছিল কত, মোট সম্পদ কিন্তু আমাদের বের হয়েছিল 20 লাখ। ঠিক আছে, মোট সম্পদ বের হয়েছিল কয় লাখ, 20 লাখ। মোট সম্পদ 20 লাখ, মোট মালিকানা সত্ত্ব 20 লাখ। সবাইকে ক্লিয়ার? এ পর্যন্ত না পারার কিছুই নাই, ঘটনা ঘটে গেছে কিন্তু।
সুতরাং এই প্রশ্ন এই পর্যন্ত পারলে তো আর কোনো মানে বিষয়ই থাকে না। তাহলে একটু নিজের মতো করে চেষ্টা করলে এই ক্লাসটা দরকার পরে আরেকবার দেখে নিয়েন, দেখবেন যে একেবারে ইজি, ওকে। তো এখন আর বাকি প্রশ্নগুলো আর আমি আপনাদেরকে শিখাবো না বা পড়াবো না। এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটু শর্টকাট করে দেওয়া, ঠিক আছে? সুরমা তো পড়াইলাম। যেমন এই প্রশ্নটা একটু দেখেন, তোর নাম ধর, আসো এখানে আসো। তো এটার শর্টকাটটা কি হবে, আমি শেষ করে দিব ক্লাস। শর্টকাটটা করাই দিলে আপনারা নিজেরা এই প্রশ্ন সমাধান করতে পারবেন। আমার মেয়ে একটু ডিস্টার্ব করবে, চলে আসছে। আর একটু সময় থাকলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে একদম। ওকে, তাহলে এখানে প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারের বিভক্ত মানে অনুমোদিত। তাহলে অনুমোদিত মূলধনের পরিমাণ কত? প্রতিটি 100 টাকা মূল্যের কত শেয়ার? 1 লাখ শেয়ার। প্রতিটি 100 টাকা মূল্যের 1 লাখ শেয়ার। অনুমোদনের পরে কি আসবে? ইস্যু। ইস্যুতে কি বলছে? কোম্পানি 90% শেয়ার, কত পার্সেন্ট শেয়ার? 90% শেয়ার 10 টাকা অবহারে। তাহলে 100 টাকার থেকে 10 টাকা কম, তাহলে 10 টাকা কমে কত টাকা? 90 টাকা। বলছে 90% শেয়ার, তাহলে আমার টোটাল শেয়ার ছিল কত? 1 লাখ। তাহলে 1 লাখের 90% কত? 90,000 শেয়ার বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করছে। তাহলে যে শেয়ার বিবরণপত্র প্রচার করি মানে কি জন্য? যে শেয়ারটা আমি বিক্রি করতে চাই। তাহলে বিক্রি করতে চাই কত হাজার শেয়ার? 1 লাখের 90%। তাহলে 1 লাখের 90% কত? 1 লাখের 90% হচ্ছে 90,000। শেষ। এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারতো যে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত। তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যাটা কিভাবে বের করতাম? বলছে ওই যে এইখানে যে আমার টোটাল শেয়ার আছে এই শেয়ারের 90%, তাহলে 1 লাখ শেয়ারের 90% করলে হয়ে গেল 90,000। তাহলে আমি 10 টাকা অবহারে করব, 90 টাকায় বিক্রি করব। ইস্যুর পরে কি আসবে? আবেদন আসবে। তাহলে আবেদনে কি বলছে? যে কোম্পানি 90,000 শেয়ারের আবেদন পাইছে। কোম্পানি কত হাজার শেয়ারের আবেদন পাইছে? 90,000। তাহলে 90 টাকা করে 90,000 শেয়ারের আবেদন পেয়েছে। শেষ। তাহলে এই অঙ্ক কি ফেরত আছে? এই অঙ্ক কি ফেরত আছে? ফেরত নাই। আবার যথারীতি সময়ে শেয়ার আবার খরচও নাই। শেষ। এটা তো একেবারে সহজ অঙ্ক, একেবারে সহজ অঙ্ক। পানিবাদ। ঠিক আছে। সো ক নাম্বার প্রশ্নে কি ছিল? ক নাম্বার প্রশ্ন পাচ্ছি না কেন? আচ্ছা, খ নম্বর প্রশ্ন চলে আসছে, জাবেদা দিতে বলছে, ব্যাখ্যার প্রয়োজন নাই। তাহলে জাবেদা কয়টা হবে? আবেদনের জন্য একটা, আর কত? ইস্যুর জন্য একটা। আবেদনের জন্য একটা, ইস্যুর জন্য একটা। তাহলে দুইটা জাবেদা হবে। টোটাল জাবেদা হবে কয়টা? দুইটা। আবেদনের জাবেদা কি? শেয়ার ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই দুটো গুণ করে টাকা বসায় দিবা। আর অবহারের জাবেদা না? তাহলে অবহারের জাবেদা কি হবে? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। 90,000 প্রত্যেকটা করে 90,000 বসাবা। 90,000 বসানোর পরে আবেদনের করে গুণ করবা 90 দ্বারা, অবহারের গুণ করবা 10 দ্বারা, আর শেয়ার মূলধনের গুণ করবা 100 দ্বারা। শেষ। তারপরে কি করতে হবে? তারপরে ঘটনা তো ইজি, আর্থিক অবস্থা বিনিয়োগ করতে হবে। এই অঙ্ক আরো ইজি, আর্থিক অবস্থা বিনিয়োগ করা। কোনো সম্পদ টম্পদ কিছু নাই কে। ঠিক আছে, ইজিলি আমরা আর্থিক অবস্থা বিনিয়োগ করে ফেলতে পারবো। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ টাইপ এবং এটাই সর্বশেষ টাইপ। 3 নম্বর টাইপ, শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয়। মনে রাখবা, এতক্ষণ ধরে তুমি যা পড়ছো সব ঠিকঠাক আছে, শুধু ডিফারেন্ট একটা জাবেদা অ্যাড হবে। ওই যে আর্থিক অবস্থার বিবরণীতে একটা হেড অ্যাড হয়েছিল, মনে আছে? স্থায়ী সম্পত্তির গড় নামে একটা হেড করছিলাম। তো এখানে তুমি যদি শেয়ারের বিনিময়ে সম্পদ কিনো, তাহলে একটা জাবেদা দিতে হবে। ওই জাবেদাটা তুমি শুরুতেই দিবা, একবারে 1 নম্বরে দিবা। এই জাবেদাটা কি? শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয়। সব সময় খেয়াল রাখো, এই ঘটনা ঘটবে, খেয়াল করো। এই যে আমি জাবেদাগুলো শিখেছিলাম না, এই যে জাবেদাটা, মূলধনের স্থানান্তরের যে জাবেদাটা, এই জাবেদাটাই হচ্ছে যদি শেয়ারের বিনিময়ে সম্পদ কিনো। খেয়াল করো, নতুন কিছু না। শেয়ারের বিনিময়ে যদি তুমি সম্পদ ক্রয় করো, শেয়ারের বিনিময়ে যদি সম্পদ ক্রয় করো, তাইলে এই 3টা জাবেদা থেকে যে কোনো একটা হবে। ভালো করে খেয়াল করো, আবারও বলতেছি, যদি শেয়ারের বিনিময়ে তুমি সম্পদ ক্রয় করো, বাদ বাকি সকল নিয়ম ঠিক থাকবে, ওই 4টা জাবেদা ঠিক থাকবে, শুধু নতুন করে একটা জাবেদা অ্যাড হবে। এটা বাধ্যতামূলক জাবেদা। যদি শেয়ারের বিনিময়ে সম্পদ করি, এটা বাধ্যতামূলক জাবেদা। আগের অঙ্ক দেখছো, 2টা জাবেদা হয়েছে, একটা আবেদনের, একটা মূলধনের স্থানান্তরের। ফেরত ছিল না, কারণ অতিরিক্ত আবেদন পাই নাই। খরচ ছিল না, তাই 4 নম্বর জাবেদা হবে না। জাবেদা হবে 2টা। কিন্তু এই অঙ্ক, অর্থাৎ যে অঙ্কে শেয়ারের বিনিময়ে তুমি সম্পদ কিনবা, সেই অঙ্কে অতিরিক্ত একটা জাবেদা হবে। সেই জাবেদাটা হবে 3 নম্বর জাবেদার অনুরূপ। কয় নম্বর জাবেদার অনুরূপ?
3 নাম্বার জাবেদা। তাহলে 3 নাম্বার জাবেদা কি ছিল? সমহারে হইলে কি ছিল? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শুধু ডিফারেন্সটা মনে রাখো, 3 নাম্বার জাবেদা যখন আমরা সম্পদের বিনিময়ে শেয়ারের বিনিময়ে সম্পদ কিনবো, তখন এই শেয়ার আবেদনটা চেঞ্জ হবে, শেয়ার আবেদন হয়ে সম্পদ হিসাব ডেবিট হবে। কি হিসাব ডেবিট হবে? সম্পদ। অর্থাৎ ধরো তুমি শেয়ারের বিনিময়ে ভূমি কিনছো, তাহলে জাবেদা হবে ভূমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এখন কেন শেয়ার মূলধন ক্রেডিট? যদি তুমি নগদে কিনতা তাহলে কি করতা? নগদান হিসাব ক্রেডিট। যদি তুমি চেকে কিনতে তাহলে করতা ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু এখন তো সম্পদ কিনতেছো কিসের মাধ্যমে? শেয়ার। তুমি তো তাকে টাকা দিচ্ছ না, তাকে কোম্পানির মালিকানা দিচ্ছ। তাহলে শেয়ার যাওয়া মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া, সোজা কথা। বাজারে শেয়ার যাওয়া মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। তাহলে আমি যেহেতু শেয়ারের বিনিময়ে সম্পদ কিনতেছি, তাহলে আমার সম্পদ বাড়তেছে, সম্পদ ডেবিট। আর শেয়ার দিচ্ছি মানে শেয়ার মূলধন বাড়তেছে, তাই শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে সমহারে যদি আমি সম্পদ কিনতাম, সমহারে যদি আমি সম্পদ কিনতাম মানে সমহারে শেয়ার বিলি করছি, সম্পদ যদি সমহারের ক্ষেত্রে হইতো, তাহলে জাবেদা হইতো কি? শেয়ার ওই সম্পদের নাম। মেশিন কিনলে মেশিন ডেবিট, যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি ডেবিট, ভূমি কিনলে ভূমি ডেবিট, আর শেয়ার মূলধন ক্রেডিট। এখন ওই শেয়ার যেটা বিনিময় করছে ওটা যদি অধিহারে হইতো, তাহলে জাবেদা কি হইতো? তাহলে জাবেদা হইতো সম্পদ ডেবিট, ধরো ভূমি ডেবিট, ভূমি ডেবিট। অধিহার হইলে শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, আর শেয়ার মূলধন ক্রেডিট। ঠিক আছে? আর যদি অবহারে হইতো তাহলে কি হইতো? ভূমি ডেবিট, সম্পদ যেহেতু কিনছি ভূমি ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার অবহার হচ্ছে ডেবিট, আর শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট, শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি? সিম্পল জিনিসটা। তাহলে 3 নাম্বার জাবেদাটা অনুরূপ। তাহলে শেয়ারের বিনিময়ে যদি সম্পদ কিনা হয়, তাহলে অতিরিক্ত একটা জাবেদা হয়। কোন জাবেদাটা? 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদা শেয়ার আবেদন ডেবিট হইতো, ওখানে শেয়ার আবেদন ডেবিট নামে শুধু কি হবে? ভূমি ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, দালান কোটা ডেবিট, মেশিন ডেবিট, যেটাই কিনো না কেন। আমি কি বুঝাইতে পারলাম যে শেয়ারের বিনিময়ে যদি সম্পদ কিনে, তাহলে আমার জাবেদা কি দিতে হবে? ক্লিয়ার কিনা? সবাই দ্রুত রেসপন্স করতে হবে, সবাই দ্রুত রেসপন্স করতে হবে। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার কিনা? ফাস্ট ফাস্ট। সবাই দ্রুত দ্রুত, আমরা শেষ করে দেবো, ক্লাস শেষ। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কোনো সমস্যা থাকার কথা না, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? ক্লিয়ার না হয়ে যাবে কোথায়? আচ্ছা, তাহলে দেখো ক্লিয়ার কিনা। এই যে এই প্রশ্নটাই তো ছিল। তাহলে এটারে ধরো একটা শর্টকাট বানাই দিই তোমাকে, এটার একটা কি বানাই দেই? এটাকে একটা শর্টকাট বানাই দিই তোমাকে। ঠিক আছে? দেখো, এটাকে আসলে শর্টকাট বানাই দিই তোমাকে। তাহলে প্রথমে খেয়াল করো কি আছে, আমরা অনু দিয়ে শুরু করব। তাহলে ঘটনা কি বলছে? প্রতিটি 10 টাকা মূল্যের 6 লাখ শেয়ারে বিভক্ত, তাহলে 10 টাকা মূল্যের 6 লাখ শেয়ার। ওকে, তারপর কি বলছে? অনুমোদিত মূলধন নিম্নত, কোম্পানি নাবানা হাউজিং কোম্পানির নিকট হতে 25 লাখ টাকা মূল্যের এক খণ্ড জমি ক্রয় করে এর মূল্য বাবদ সমহারে, এই যে স্পষ্ট বলে দিছে কিন্তু এখানে, এর মূল্য বাবদ কি? সমহারে। তাহলে ওই যে সমহারের জাবেদাটা দিব, শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধ করছে। মানে 25 লাখ টাকা মূল্যের এক খণ্ড জমি ক্রয় করছে, এর বিপরীতে কি করছে? এখন কি করছে? সমমূল্যে এই পরিমাণের শেয়ার তারা কি করে দিছে? ইস্যু করে দিছে। ঠিক আছে? সমমূল্যে। তাহলে এবার কি কিনছে বলতো? এক খণ্ড জমি। জমি মানে তুমি জমি লেখো বা ভূমি লেখো, সোজা যে কোনো কিছু লেখো, সমস্যা নেই। জমি কিনছে সমমূল্যে মানে 10 টাকা মূল্যে, 10 টাকা মূল্যে। ঠিক আছে? আচ্ছা, এখন 25 লাখ টাকা মূল্যের এক খণ্ড জমি কিনছো। তাহলে 25 লাখ টাকা মূল্যের এক খণ্ড জমি কিনছো, তাহলে তোমার প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা। তাহলে বলো তো কয় লাখ শেয়ার দেওয়া লাগছে, কেউ বলতে পারবা? 25 লাখ টাকা মূল্যের জমি কিনছো, প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, 10 টাকা মূল্যে দিছো, তাহলে কয় লাখ শেয়ার দেওয়া লাগছে, কেউ বলতে পারবা?
খুবই সিম্পল জিনিস, এটারে জাস্ট একটা শূন্য কেটে দিলে হবে এখান থেকে, তাই না? তাহলে আনসার হবে কত? 2,50,000। সমমূল্যে না, মানে সমমূল্য মানে কি 10 টাকার মূল্যে 10 টাকা শেয়ারটা 10 টাকা মূল্যেই, সমহার মানে কি যে টাকা ফেস ভ্যালু ওই টাকাই পরিশোধ করা। তাহলে এই 25 লাখকে যদি আমরা 10 টাকা দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কয় লাখ? 2,50,000 শেয়ার। কয় লাখ? 2,50,000 শেয়ার। শেষ। তারপরে আসে হচ্ছে, তাইলে এটা কিন্তু সমহারে, তাহলে আমি জাবেদাটা করে দিব একটু পরে। তারপরে আসে হচ্ছে অবশিষ্ট শেয়ার হতে 3 লাখ শেয়ার, তাহলে এরপরে হচ্ছে ইস্যু। ঠিক আছে, তাহলে ইস্যুর করে কত বলতেছে? অবশিষ্ট শেয়ার হতে 3 লাখ শেয়ার 15% অধিহারে। তুমি জমি কিনছো সমহারে, খেয়াল করো, জমি কিনছো সমহারে, কিন্তু তুমি কি করছো? শেয়ার বিক্রি করতেছো অধিহারে। তাহলে 15%, 10 লাখ টাকার 15% কত? 10 লাখ টাকার 10% হচ্ছে কত? 1 টাকা, আর ওদিক দিয়ে আছে 50 পয়সা, তার মানে 1.5 টাকা করে অধিহার। 1.5 টাকা অধিহার হলে কত হবে? 10 টাকার সাথে আরো 1.5 টাকা যোগ হবে, তাহলে 11 টাকা 50 পয়সা। 11 টাকা কত পয়সা? 50 পয়সা। কত হাজার শেয়ার তুমি অতিরিক্ত আবার বিক্রি করতে যাচ্ছ? 3 লাখ। তাহলে এখানে আসবে কত? 3 লাখ। কয় লাখ? 3 লাখ। ঠিক আছে, এবার তুমি আবেদনের গোড়া আসো। তাহলে তাহলে 11 টাকা 50 পয়সা করে তুমি আবেদন পাইছো কত বলো তো? 3,50,000 শেয়ারের আবেদন পাইছো, তাহলে 3,50,000। তাহলে এবার তোমাকে ফেরত দিতে হবে, যেহেতু তুমি অতিরিক্ত আবেদন পাইছো, তাহলে 11 টাকা 50 পয়সা করে তোমাকে ফেরত দিতে হবে কত হাজার শেয়ারের টাকা? তোমাকে ফেরত দিতে হবে 50,000 শেয়ারের, কারণ অতিরিক্ত 50,000 শেয়ার তুমি কি পাইছো? আবেদন, মানে অতিরিক্ত 50,000 শেয়ারের তুমি কি পাইছো? আবেদন পাইছো। আমরা শেষ করে দিব, ক্লাস একেবারে শেষ দিকে আছি আমরা, আর তো কোনো কিছু নাই, শেষ। তাহলে এই হচ্ছে শর্টকাট। তাহলে নর্মালি আবেদনের জন্য একটা জাবেদা, 2 নাম্বার ফেরতের জাবেদা, 3 নাম্বার ইস্যুর জাবেদা। তাহলে এইগুলা এজ ইউজুয়াল এতক্ষণ তোমাকে যে নিয়মে আমি শিখাইছি তুমি ওই নিয়মে জাবেদা দিবা, নতুন কোন নিয়ম এখানে অ্যাপ্লাই হবে না। তাহলে নতুন জাবেদা, নতুন নিয়ম, নতুন জাবেদা কোথায়? এই জমির জন্য, এটা একেবারে শুরুতে দিবা, এটা একবারে প্রথম জাবেদা। তাহলে নাম্বারিং করলে এবার কি হবে? এটা হয়ে যাবে 1 নাম্বার, আবেদন হয়ে যাবে 2 নাম্বার, ফেরত হয়ে যাবে 3 নাম্বার, ইস্যু হয়ে যাবে 4 নাম্বার। তাহলে শুধু জমির জাবেদাটা ডিফারেন্ট, এটা নতুন। তাহলে এই জাবেদাটা কি হবে? জমি কিনছি তো, তাহলে জাবেদা হবে জমি ডেবিট। আর জমি কিনছে কিসের বিনিময়ে? শেয়ারের বিনিময়ে। আর জাবেদা হচ্ছে সমহার বলে দিছে, তাহলে শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে শেয়ার মূলধনটা হবে কি? ক্রেডিট। শেয়ার মূলধনটা হবে ক্রেডিট, সিম্পল জিনিস। তাহলে শেয়ার মূলধন যদি ক্রেডিট হয় তার টাকা কেমনে বসাবো? এই দুটো গুণ করে দিলেই হবে। তাহলে দুটো গুণ করে দিলে টাকা হবে কত? 25 লাখ। তাহলে এই জাবেদা টাকা বলবো কত? 25 লাখ। এই জাবেদা টাকা হবে কত? 25 লাখ। শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর যদি অধিহারে হইতো, অবহারে হইতো, এই 3 নাম্বার জাবেদা আমি যেভাবে টাকা বসাই এখানেও ঠিক একইভাবে টাকা বসাইতাম। সব করে টাকা শেয়ার বসাইতাম 2,50,000। তারপরে হচ্ছে ওই নর্মালি যে জমির বরাবর যে ভ্যালুটা আছে বা শেয়ারের ফেস ভ্যালুটা আছে এটা শেয়ার মূলধনের বরাবর বসাইতাম। তারপর অধিহার অবহারের টাকা বসাই, বাকি টাকাটা জমির বরাবর বসাই দিলেই হইতো। ঠিক আছে, যেমন ধরো এটা যদি অধিহারে, জমিটা যদি আমি হচ্ছে অধিহারে বা অবহারে আমি জমিটা যদি কিনতাম, তাহলে অবহারে কিনলে ধরো 1 টাকা অবহারে কিনছি, তাহলে কয় টাকা হইতো? 9 টাকা সাপোজ। তাহলে জাবেদা কি হইতো? জমি ডেবিট, অবহার ডেবিট, শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট। এইটা হইতো যদি অবহারে হইতো। তাহলে প্রত্যেক করে টাকা শেয়ার হইতো কত? 2,50,000, 2,50,000, 2,50,000, 2,50,000। এখন শেয়ারের টাকা কিভাবে বসাইতা? মূলধনের করে সবসময় ফেস ভ্যালু বসে, তাহলে গুণ হইতো কত দ্বারা? গুণ হইতো 10 টাকা দ্বারা। ঠিক আছে, আর অবহার তো বুঝাই গেছি ঘটনা কি? অবহার 10 টাকা শেয়ার যখন 9 টাকা বিক্রি করছে, তাহলে অবহার কত? 1 টাকা। তাহলে এখানে বসাই দিতাম কত? 1 টাকা। এখানে কত বসাইতাম? 1 টাকা। তাহলে দেখো তো, ক্রেডিট দিকে অলরেডি আছে 10 টাকা, ডেবিট দিকে আসা পড়ছে 1 টাকা, তাহলে আর লাগবে কয় টাকা? আর লাগবে 9 টাকা। সিম্পল জিনিস। তাহলে ডেবিট আর ক্রেডিট কি হবে? সমান হবে। ডেবিট আর ক্রেডিট কি হবে? সমান হবে। ডেবিট আর ক্রেডিট কি হবে? সমান হবে। তাহলে এইভাবে টাকা বসাইতে। এই অঙ্ক যদি অধিহারে হইতো, ধরো 10 টাকার জায়গায় যদি 11 টাকা বিক্রি করতাম, তাহলে জাবেদা কি হইতো? জমি ডেবিট, অধিহার ডেবিট, সরি অধিহার ক্রেডিট, জমি ডেবিট, অধিহার ক্রেডিট, আর হচ্ছে মূলধন ক্রেডিট। ঠিক আছে, তাহলে কি করতা? তাহলে প্রত্যেক করে টাকা শেয়ারের সংখ্যা হইতো কত? 2,50,000, 2,50,000, 2,50,000, 2,50,000। মূলধনের করে গুণ করতা শেয়ারের ফেস ভ্যালু দ্বারা 10 টাকা দ্বারা। অধিহার কত বলছি? অধিহার বলছি 1 টাকা। একটু সরি, আমার মেয়েটা একটু পড়ে গেছে, ক্লাসে ডিস্টার্ব করছে আমাদেরকে। সর্বশেষ যেটা বলতেছিলাম, তাহলে প্রত্যেক ঘরে শেয়ারের সংখ্যা হয়তো কত? 2,50,000, 2,50,000, 2,50,000, 2,50,000। ঠিক আছে, তাহলে মূলধনের ঘরে গুণ করতাম কত দ্বারা? যদি অধিহার হইতো, যে হারে হোক, অধিহার, সমহার, অবহার, যেভাবে হোক না কেন, মূলধনের ঘরে সবসময় ফেস ভ্যালু দ্বারা গুণ, অর্থাৎ 10 দ্বারা গুণ।
আচ্ছা, তাহলে অধিহার কত? 10 টাকা শেয়ার যদি আমি 11 টাকা বিক্রি করি, অধিহার কয় টাকা? 1 টাকা। তাহলে এখানে গুণ করতাম 1 টাকা দ্বারা। তাহলে ক্রেডিট পাশে দেখো 10 টাকাও ক্রেডিট, 1 টাকাও ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে হয়ে গেছে 10 আর 1 11। তাহলে ডেবিট পাশে গুণ করতাম কত দ্বারা? 11 টাকা দ্বারা। অর্থাৎ 11 ইন্টু 250, 1 ইন্টু 250, 10 ইন্টু 250। আর এখানে জমির বরাবর যে টাকাটা আমরা জাবেদায়, খেয়াল করো, জাবেদায় জমির বরাবর যে টাকাটা আছে, এই টাকাটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসাই দিতাম। কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ লিখছিলাম না, মনে আছে? আর্থিক অবস্থার বিবরণী গেল কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে খুঁজে পাচ্ছি না। আর্থিক অবস্থার বিবরণীতে ওই যে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ লিখছি, ওই স্থায়ী সম্পত্তির যে জমি লিখে জমির টাকাটা বসাই দিতাম। কোত্থেকে আনতাম? জাবেদায় জমির বরাবর জমির দিকে যে টাকাটা আছে সেটা। ঠিক আছে? সো আমি চেষ্টা করছি এই 1.5 ঘন্টার একটা ক্লাসে পুরো চ্যাপ্টারটা তোমাকে বোঝানো। এখন কেউ যদি ধৈর্য নিয়ে ক্লাসটা একবার করছো, তুমি যদি আরেকটু সময় নিয়ে আরেকবার করো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যত খুঁটিনাটি বিষয় আছে আমি চেষ্টা করছি এই সময়ের মধ্যে তোমাকে ক্লিয়ার করে দেওয়ার। সো বেস্ট অফ লাক, চেষ্টা করো, ইনশাল্লাহ সবাই ভালো করবা। প্রতিদিনের এই ক্লাসগুলোতে উপস্থিত থাকো। আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আমি এই ক্লাসটা আপলোড করে দিব, ওখান থেকে ক্লাস করবো, আরো ইজি হবে। এই চ্যাপ্টারের উপর আর কয়েকটা ক্লাস ওখানে আছে, ওখান থেকে আর করতে পারবা। ঠিক আছে? আগামীকালকে ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাস, এমসিকিউ। এমসিকিউ পারলে সিকিউ আমার জন্য অনেক ইজি হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাকাউন্টিং এর সাথেই থাকো, ইনশাল্লাহ অ্যাকাউন্টিং এর ভয় হবে জয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।